আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। চিন্তিত মুখে বাসায় ফেললেন রিয়াজুল শেখ। মাথাটা ভনভন করছে চিন্তায়। রিয়াজুল শেখের স্ত্রী সাবিহা পানির গ্লাস এগিয়ে দিতেই ঢকঢক করে সব পানি শেষ করলেন তিনি। সোফায় মাথা হেলিয়ে দিয়ে মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকালেন। সাবিহার দিকে তাকিয়ে বললেন, ফ্যানের গতিটা বাড়িয়ে দাও সাবিহা। আপনার কি কিছু হয়েছে? এমন অস্থির হচ্ছেন কেন? কি হয়েছে বলুন? রিয়াজুল শেখ চিন্তিত মুখে স্ত্রীর দিকে তাকালেন। তখনই সামনে এসে দাঁড়ালো তার 16 বছরের কিশোরী মেয়ে। এখনই হয়তো গোসল করে বেরিয়েছে, যার কারণে চুল ভেজা। বাবার সামনে দাঁড়িয়ে ডানে বায়ে ঢুলছে। রিয়াজুল শেখ বুঝলেন মেয়ের কি চাই। পাঞ্জাবের পকেট থেকে একটা পুতুল বের করে মেয়ের দিকে বাড়িয়ে নিতেই নেহা পুতুল নিয়ে খুশিতে বাবার গলা জড়িয়ে ধরল। গালে চুমু দিয়ে দৌড়ে রুমে গেছে। রিয়াজুল শেখ সেদিকে তাকিয়ে রইলেন। মেয়েটার রূপই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এত রূপবতী হয়েছে যে এখন এখানে থাকাই মুশকিল। আশেপাশের বখাটে উৎপেতে আছে, না জানি কখন কি হয়ে যায়। আবারও মনটা বিষিয়ে গেল রিয়াজুলের। মেয়েটা তার দাদির মতো হয়েছে। রিয়াজুলের মায়েরও আগুনের মতো রূপ ছিল, যা এখন তার ছোট্ট মেয়েটা পেয়েছে। সাবিহার দিকে তাকিয়ে হাত ধরে কাছে বসালেন। সাবিহার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে আপনার? নেহার দিকে এভাবে তাকিয়েছিলেন কেন? রাসেল আজ বলল সে নেহাকে বিয়ে করতে চায়। কোন রাসেল? ওই বখাটে ছেলেটা? কখনোই নয়। ওই বখাটের কাছে কোনোদিনও আমি আমার মেয়ে বিয়ে দেব না। ওর স্বভাব চরিত্র সম্পর্কে কি আপনি জানেন না? জানি বলেই তো টেনশন হচ্ছে। আমিও একই কথা বলেছি। তাই তো আজ সিয়ামের দোকান থেকে বের হওয়ার সময় আমাকে ডেকে থ্রেট দিল। কি বলেছে সে? নেহাকে বিয়ে করতে চায়, যদি না বিয়ে দিই তাহলে তুলে নিয়ে যাবে। আরও অনেক বাজে কথা বলেছে। তোমাকে সেসব বলতে চাইছি না। সাবিহা নিজেও চিন্তায় পড়ে গেল। মেয়েটা ভীষণ বোকা স্বভাবের, তার উপর বেশ চঞ্চল হয়েছে। লাফালাফি দাপাদাপিতে সারাক্ষণ মেতে থাকে। নেহা সাবিহা এবং রিয়াজুলের একমাত্র আদরের মেয়ে। বেশ কিছুদিন ধরেই মেয়েটা বায়না করছিল সিয়াম আঙ্কেলের দোকান থেকে কাপড় দিয়ে একটা পুতুল বানিয়ে আনতে। আজ সময় পেলেন, তাই নিয়ে এলেন। আসার সময় বখাটে রাসেলের সাঙ্গ পাঙ্গোরা সাথে মুখোমুখি হয়েছেন। অনেকদিন ধরে রাসেলের বিয়ের প্রস্তাব দিচ্ছিল নেহার জন্য, কিন্তু রিয়াজ মেনে নেননি। আজ সরাসরি হুমকি দিয়েছে। রিয়াজ বেশ কিছুক্ষণ চিন্তা করে সাবিহার দিকে তাকিয়ে বললেন, আমি নেহাকে বিয়ে দিতে চাই। সাবিহা, কি বলছেন এসব? হ্যাঁ, ওকে এমন কারো কাছে বিয়ে দিতে চাই যে আমার মেয়েকে আমার মতে আগলে রাখবে, ভালোবাসবে। এরকম ছেলে কোথায় পাবেন আপনি? আজকালকার ছেলেদের এত ধৈর্য নেই। রিয়াজ এবার বেশ চিন্তিত হলেন। সাবিহা কথাটা খারাপ বলেনি, তার মেয়েটা বেশ অবুঝ। এই মেয়েকে সামলানোর জন্য দায়িত্বশীল, ধৈর্যশীল কাউকে দরকার। হঠাৎ রিয়াজের মাথায় কিছু আসতে রিয়াজ সাবিহার হাত ধরে কিছুটা হাসি মুখে বললেন, পাত্র আমাদের সামনে আছে সাবিহা। আমাদের সামনে? কে সে? আরে আমাদের জুবায়ের। সে তো আপনার পালক ছেলে। তার সাথে কিভাবে? সাবিহা অবুঝের মতো কথা বলো না। ইসলামে পাতানো সম্পর্ক নিষিদ্ধ। তাকে আমি লালন পালন করেছি, কারণ জুবায়ের এতিম তাই। এখন জুবায়ের বিয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। পাত্রী যদি আমার নিজ মেয়ে হয় তাতে সমস্যা কি? মানছি জুবায়ের কালো বেটে, কিন্তু ভুলে যেও না জুবায়ের খুব ধৈর্যশীল এবং আত্মসম্মানী পুরুষ। নিজে কাজ করে নিজেই নিজের পড়ার খরচ চালায়। এমন ছেলে আজকাল কোথায় পাবে তুমি? নেহার জন্য জুবায়েরই পারফেক্ট। আপনি যা ভালো বোঝেন করেন। আমার জুবায়েরকে এত বেশি মন্দও লাগে না। আগে জুবায়েরের সাথে কথা বলে দেখি, ছেলেটারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। তাই করুন। আমি বরং ভালো মন্দ কিছু রান্না করি। কাল সকাল থেকে শুরু করো। এখন তো 6টা বেজে গেছে। নিশ্চয়ই এখন কাজ থেকে ফিরে বেশ ক্লান্ত হয়ে আছে ছেলেটা। জুবায়ের হলো রিয়াজুল শেখের চাচাতো ভাইয়ের ছেলে। ছোটবেলায় বাবা মা দুজনই মারা যায়। তারপর থেকে এতিম জুবায়েরকে কেউ রাখতে চায়নি। শেষে রিয়াজ নিজেই জুবায়েরের দায়িত্ব নিয়েছেন, নিজেই লালন পালন করেছেন। 17 বছর পর্যন্ত নিজেই জুবায়েরের খরচ চালিয়েছেন। 18তে পা দিতে জুবায়ের নিজে নিজের ব্যবস্থা করেছে। বেলা 12টার দিকে জুবায়ের এলো রিয়াজের বাড়িতে। জুবায়ের আলাদাই থাকে, আগে একসাথে থাকতো। বুঝ হওয়ার পর থেকে নিজের বাড়িতে থাকে, কারণ তার কারণে তার চাচি এবং চাচাতো বোনের সারাক্ষণ পর্দা করে চলতে হয়। যদিও নিহা একটু অগোছালো, নিহার কারণেই আরও আগে এ বাড়ি ছেড়েছে। ড্রয়িং রুমে প্রবেশ করতেই প্রাণপ্রিয় শ্রদ্ধেয় চাচাকে দেখতে পেল জুবায়ের। হাসি মুখে এগিয়ে গিয়ে সালাম দিল। রিয়াজ জুবায়েরের হাত ধরে পাশে বসালেন এবং সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা, আপনি কেমন আছেন? আম্মা কেমন আছে? ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে রিয়াজকে বাবা আর সাবিহাকে মা ডেকেই বড় হয়েছে জুবায়ের, তাই এখনও তাদের আব্বা আম্মা বলে সম্বোধন করেন। রিয়াজ জবাব দিলেন, সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখন তো একেবারেই আসিস না এখানে। চাচা, আমি যথেষ্ট ম্যাচিউরড হয়েছি এখন। আমি এখানে আসলে আম্মা আর নিহার কষ্ট হয়, সারাক্ষণ ওনাদের পর্দা করে থাকতে হয়, তাই আসি না। রিয়াজ হাসলেন। জুবায়েরের হাতে চুমু দিয়ে কপালের চুল সরিয়ে দিলেন। এর মধ্যেই সাবিহা ডাক দিল চা নাস্তা নিয়ে যেতে।
রিয়াজ উঠে গিয়ে নাস্তা পানি এনে জুবায়েরের সামনে রাখলেন। বেশ ভালো নাস্তা বানিয়েছে তার চাচি। রিয়াজ বসে বললেন, সারাদিন খাটনি করিস, আবার বাসায় এসে নিজে রেঁধে আর কেমন ভালো খাবারই খাস তুই, তাই আজ এখান থেকে পেট ভরে খেয়ে যাবি। জুবায়ের হাসল। নাস্তার প্লেট থেকে দুধ চিতই পিঠার বাটি নিয়ে নিল। রিয়াজ নিজেও নিয়ে খাওয়া শুরু করলো। দুপুরে ভাত খাওয়ার পর রিয়াজ বসলেন এবার মেইন আলোচনা নিয়ে। সাবিহা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। রিয়াজ জুবায়েরের হাত ধরে বলল, বাবা, আজ তোর কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। কি প্রস্তাব বাবা? আর এভাবে বলছেন কেন? আপনি আমার কাছে নির্দ্বিধায় বলতে পারেন। জুবায়ের, তুই আমার মেয়েকে বিয়ে করবি? আজ আমি একজন মেয়ের বাবা হয়ে তোর কাছে সাহায্য চাইছি। জুবায়ের হতভম্ব হয়ে গেল। সে আসলে ভাবতেই পারেনি তার চাচা এমন কিছু আবদার করবে। রিয়াজ জুবায়েরের দিকে তাকিয়ে আছে। জুবায়ের একটা নিঃশ্বাস ফেলে বলল, চাচা, আমি আসলে... বাবা, তুই বাহ্যিক সৌন্দর্যে দোহাই দিস না। তুই ভালো করে জানিস তুই আমার হৃদয়ের কতটা কাছের। জুবায়ের কিছু বলল না, চুপ করে আছে। রিয়াজ জুবায়েরের হাত আরেকটু চেপে ধরে বলল, আমি খুব বিপদে পড়েছি জুবু। রাসেল ছেলেটা নিহাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে আমায়। আর তুই তো জানিস রাসেল কেমন। আমি খুব বিপদে পড়েই তোর কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আমার মেয়েটাও বেশ বোকা, অত শত বুঝে না। আমি দায়িত্ববান কাউকে খুঁজছিলাম নিহার জন্য, সে যেন নিহাকে আমার মতো করে আগলে রাখে। আর আমার চোখে তোর চেয়ে দায়িত্বশীল আর কেউ চোখে পড়েনি। তুই আমাকে ফিরিয়ে দিস না বাবা। আব্বা, এভাবে বলছেন কেন? আপনিই তো আমার অভিভাবক। আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব, কিন্তু নিহা কি আমায় মানবে সেটা নিয়ে তুই চিন্তা করিস না। জুবায়ের চুপ করে রইল। রিয়াজ ভেতরে গেলেন। জুবায়ের ঘামছে। সে জানে নিহা আগুন সুন্দরী, নিহার পাশে তাকে মানায় না। চাচা কি বুঝে নিহাকে? আর ভাবতে পারল না। রিয়াজুল শেখ বসার ঘরে এলেন নিহাকে সঙ্গে নিয়ে। জুবায়ের চাচার দিকে তাকাতে নিহার দিকে চোখ পড়ে গেল। ভেতরে থক করে উঠে সাথে সাথে চোখ নামিয়ে ফেলল জুবায়ের। এই মেয়ে তার রূপ দিয়ে যে কাউকে ঝলসে দেওয়ার ক্ষমতা রাখে। আবার ভয়ও হচ্ছে যদি বিয়ে না হয় তখন আবার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে নিহাকে নিয়ে। তাই ভুল করেও আর নিহার দিকে তাকাচ্ছে না। রিয়াজ জুবায়েরের কাছে বসে আস্তে করে বললেন, আমার মেয়েকে তোর পছন্দ হয় নাকি দেখ। পছন্দ হলে কালই বিয়ে করে দিব তোদের দুজনকে। আব্বা, আপনি ভালো করে জানেন নিহা অপছন্দ হবার মতো মেয়ে নয়। নিহা কি আমাকে পছন্দ করবে? আমার মেয়েটা দুনিয়া সম্পর্কে কতটুকুই বুঝে তুই বল। ওর হয়ে আমারই সিদ্ধান্ত নিতে হবে। জুবায়ের সাথে কথাবার্তা বলে ঠিক হলো আগামীকাল 10টায় বিয়ে সম্পন্ন করা হবে। জুবায়ের সব মেনে নিল। রিয়াজ সহ মিলে দুইজন বেরিয়ে গেল বিয়ের বাজারের জন্য। পরের দিন সাবিহা রান্নাবান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। রিয়াজ এবং সিরাজ দুই ভাই মিলে বাহিরে তদারকি করছে। জুবায়ের নিজের ঘরটা সুন্দর মতো গুছিয়ে ফেলল, উঠান পরিষ্কার করল। সব শেষে 9:30টার দিকে গোসল করে গতকালের কিনে আনা সাদা পাঞ্জাবি পরে রওনা হলো চাচার বাড়িতে। সবাই বসার ঘরে সোফায় বসে আছেন। কাজী সাহেবও আছেন। নিহা সারা সকাল লাফালাফি দাপাদাপি করে এখন মায়ের হাতে সুন্দর করে বউ সেজে নিয়েছে। যথাসময় তাদের বিয়ে হয়ে গেল। জুবায়ের নিজেই সবাইকে খুরমা বিতরণ করল। জুবায়েরকে নিহার ঘরে নিয়ে গেল রিয়াজ সিরাজ মিলে। দেনমোহরের টাকা নিহার হাতে দিতেই নিহা প্যাকেট খুলে দেখে চোখ বড় বড় করে ফেলল। বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, এগুলো সব আমার? হ্যাঁ মা। নিহা কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে খুশি হয়ে বলল, ইয়ে, আমি অনেকগুলো পুতুল সেলাই করতে পারবো সিয়াম আঙ্কেলের দোকান থেকে। আইসক্রিম খাবো, চকলেট খাবো, সান চিপস খাবো, অনেকগুলো। বাবাই, আমি সব কিনতে পারবো তাই না? রিয়াজ হাসলেন। জুবায়ের এখনও তাকায়নি নিহার দিকে, তবে নিহার কথায় ঠোঁট চেপে হাসছেন। সিরাজুল শেখ রিয়াজুল শেখের বড় ভাই। তিনি ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ওদের একটু আলাদা সময় কাটাতে দে। চলো ভাই। রুম থেকে বের হওয়ার আগে রিয়াজ জুবায়েরের কাছে এসে বললেন, আমার মেয়েটা এখন থেকে তোর জন্য হালাল হয়ে গেছে। এবার থেকে নির্দ্বিধায় তাকিয়ে থাকতে পারবি। গুনাহ হবে না, বরং আল্লাহ খুশি হবেন। জুবায়ের একটু লজ্জা পেল শ্বশুরের কথায়। রিয়াজকে জড়িয়ে ধরল জুবায়ের। সোজা হয়ে দাঁড়িয়ে রিয়াজের হাতে চুমু দিল। রিয়াজ জুবায়েরের কাঁধ চাপড়ে বেরিয়ে এলেন। বের হওয়ার সময় দরজা চাপিয়ে দিলেন। জুবায়ের এবার পূর্ণ নজরে তাকালো নিহার দিকে। মেয়েটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিহাকে এখন ফুটন্ত তাজা গোলাপের মতো লাগছে। লাল শাড়িতে যেন সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেল। জুবায়ের হার্টবিট মিস করল। নিহা ঘুমটা ফেলে দিয়ে খাট থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দুই হাতের ধাক্কায় কাঠের জানালা খুলে গেল। তীর তীর করে দক্ষিণা বাতাসে সে ঢুকলো রুমের ভেতরে। জুবায়ের এখনও তাকিয়ে আছে নিহার দিকে। রোদের আলো নিহার চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলেছে মেয়েটা। লম্বা দীঘল চুল ছেড়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে মুখ করে দাঁড়িয়ে আছে। রৌদ্রময়ী। নিহা পেছন ফিরে তাকালো। জুবায়ের নিজে অবাক হলো। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা নিহাকে দেখে আনমনে মুখ থেকে বেরিয়ে এলো এই নাম। নিহা হেঁটে এসে জুবায়েরের সামনে দাঁড়িয়ে বলল, এই, আপনি আমার রুমে কেন? কখন থেকে দেখছি আপনি আমার রুমে দাঁড়িয়ে আছেন, যাচ্ছেন না কেন? আমি তো এখন থেকে এখানেই থাকবো। কেন? কারণ আমি তোমার বন্ধু। এখন থেকে তুমি আমার সাথে খেলতে পারবে। তোমাকে ঘুরতে নিয়ে যাব, তোমার পছন্দের সব জিনিস কিনে এনে দেব। তাই? হ্যাঁ, ঠিক আছে। আমি এখন এতগুলা খুশি। তাহলে বন্ধুত্ব করবে আমার সাথে? ঠিক আছে। জুবায়ের হাত বাড়িয়ে দিল। নিহাও হেসে মুসাফা করল। তারপর হাত ছাড়িয়ে নিয়ে আবার খাটে বসল। জুবায়ের নিহার সামনে দাঁড়িয়ে বলল,
আমি কি তোমার পাশে বসতে পারি? হ্যাঁ বসুন। আচ্ছা আপনার নাম কি? জুবায়ের নিহার পাশে বসে নিহার দিকে তাকিয়ে বলল, জুবায়ের আহমেদ। তোমার পুরো নাম কি? সুলতানা শেখ নিহা। বাহ, বেশ সুন্দর নাম তো। তাহলে আমি তোমাকে এখন থেকে নিহু বলে ডাকবো। আচ্ছা, তখন কাকে রৌদ্রময়ী বলে ডেকেছেন? আমার ভালোবাসার রৌদ্রময়ী কন্যাকে। আচ্ছা, আমি তোমাকে জুবু বলে ডাকবো? জুবা। নিহা খিলখিল করে হেসে দেয়। জুবায়ের মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। নিহার হাসিটা খুব সুন্দর। হাসির দিকে তাকিয়ে বলল, তোমার যেই নামে ইচ্ছা সেই নামে ডাকো। কাল বাবাই আমার জন্য নতুন পুতুল এনেছে, দেখবেন? দেখাও। নিহা লাফিয়ে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে পুতুলটা বের করলো। জুবায়ের কাছে বসে পুতুল দেখিয়ে বলল, দেখুন এটা আমার নতুন পুতুল, সুন্দর না? বেশ সুন্দর। দুপুরের খাবার খাওয়া দাওয়া শেষ। এবার জুবায়ের এবং নিহার বিদায়ের পালা। নিহা তো মায়ের পেছনে লুকিয়ে কেঁদেই যাচ্ছে। তার একটাই কথা, সে যাবে না কিছুতেই। সাবিহাও কাঁদছেন। জুবায়ের হাত ধরে বারবার বলছেন মেয়েটাকে যেন ধৈর্য ধরে আগলে রাখে। জুবায়ের আশ্বস্ত করল নিহাকে আগলে রাখার সর্বাত্মক চেষ্টা করবে সে। বিকেল থেকে রুমের এক কোণে গাল ফুলিয়ে বসে আছে নিহা। জুবায়ের সাথে একটা কথাও বলছে না। জুবায়ের কিছু বললে মুখ ঘুরিয়ে নিচ্ছে। ও বাড়ি থেকে আসার সময় সাবিহা বড় টিফিন বক্সে ভরে খাবার পাঠিয়েছে। জুবায়ের রান্নাঘরে সেগুলো গরম করছে। নিহা আশেপাশে চোখ ঘুরিয়ে দেখছে। রুমটা বিশাল বড়। রুমের মাঝ বরাবর পালঙ্কটা রাখা। পালঙ্কটাও বেশ বড়। একটা বড় আলমারি, একটা বুকসেলফ চোখে পড়ল নিহার। তার পাশেই টেবিল, আরও বিভিন্ন জিনিস রাখা। ঘরটা দেখে মনে হচ্ছে কোনো আলিশান ফ্ল্যাট রুমে বসে আছে নিহা। আস্তে আস্তে উঠে দাঁড়ায়। রুমের সাথেই লাগোয়া বারান্দা। বারান্দাটাও বিশাল। বিশাল বড় এই বারান্দার এক কোণায় রকিং চেয়ার রাখা। এখানেও একটা ছোটখাটো বুকসেলফ আছে। বারান্দা থেকে বাইরে তাকিয়ে দেখল বাগান আছে। মাঝারি সাইজের বাগান পেরিয়ে বড় একটা ঘাট বাঁধানো পুকুর। পুকুরের চারপাশে আম গাছ, হিজল গাছ, কৃষ্ণচূড়া গাছ এবং আরও অন্যান্য গাছে ভর্তি। এখানে দাঁড়াতেই মনে একটা ভালো লাগা ছেয়ে গেল নিহার। কিছুক্ষণ বাইরে তাকিয়ে রুম থেকে বেরিয়ে এলো। রুম থেকে বের হতেই একটা গলির মতো, তারপর পরপর দুটা রুম। সেগুলো জুবায়েরের বেডরুমের মতো। সব রুম পেরিয়ে সামনে যেতে ড্রয়িং রুমে চোখ পড়ল। বায়ে চোখ যেতে দেখল রান্নাঘর। নিহা সেখানে গেল। জুবায়েরকে রান্না করতে দেখে নিহা অবাক হয়ে বলল, আপনি রান্না করতে পারেন? জি মহারানী, তবে এখন রান্না করছি না, খাবার গরম করছি। কিভাবে? এখানে তো আমি একাই ছিলাম, নিজের রান্না নিজে করেই খেতে হয়েছে, তাই রান্নাবান্না পারি। এত বড় বাড়িতে আপনি একা থাকেন? হ্যাঁ, একা থাকলে এত বড় বাড়ি দরকার কি ছিল? নিহার বলার ভঙ্গি দেখে জুবায়ের হেসে বলল, এই বাড়ি তো আমি বানাইনি, আমার আব্বা মা বানিয়েছেন। বাবাই? ছোটবেলায় আমি যাদের কাছে ছিলাম তারা। ছোটবেলায় আপনি কোথায় ছিলেন? বাবার কাছে ছিলেন না? না, তখন আমি আমার বাবার কাছে ছিলাম। তাহলে আমি দেখিনি কেন তখন আপনাকে? গাল ফুলিয়ে বলল। জুবায়ের হাসল। খাবারগুলো বক্সে নিয়ে ফ্রিজে রেখে হাত ধুয়ে নিহার সামনে দাঁড়িয়ে বলল, তুমি তখন ছিলে তো? কোথায়? আল্লাহর কাছে। যখন আমার বাবাই আল্লাহর কাছে চলে গেলেন তারপর তুমি এলে। নিহা চোখ বড় বড় করে বলল, সত্যি? জুবায়ের নিহাকে রান্নাঘর থেকে রুমে নিয়ে বসালো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো একটু পরেই মাগরিবের আজান পড়বে। জুবায়ের আলমারি থেকে কাপড় নিয়ে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে অজু করে বের হয়ে এলো। কালো প্যান্ট আর সাদা শার্ট পরেছে। নিহার দিকে তাকিয়ে বলল, তুমি এভাবেই বসে থাকবে বুঝি? কাপড় পাল্টাবে না? আমি তো কাপড় আনিনি, এনেছি তো। পালঙ্ক এর তলা থেকে ব্যাগ বের করে এগিয়ে দিল নিহার দিকে। আলমারি থেকে একটা জলপাই রঙের সুতির শাড়ি বের করে দিয়ে বলল, ব্যাগের কাপড় আলমারিতে রেখে দাও, এখন এটা পরে নাও। আমি শাড়ি পরতে পারি না। এই শাড়ি কিভাবে পরলে? আম্মা পরিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি বাকি সব পরে আসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। না না, আমি আপনার কাছ থেকে শাড়ি পরবো না। কেন? আপনি আমাকে বাবার কাছ থেকে নিয়ে এসেছেন তাই। আমি এখন 3 পিসই পরবো। জুবায়েরকে ভেঙিয়ে ব্যাগ থেকে জলপাই রঙের 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। ভেজা চুল পিঠে লেপটে পিঠ ভিজে গেছে। জুবায়ের নেশাময় চোখে তাকিয়ে আছে তার রৌদ্রময়ীর দিকে। নিহা ভাবলেশহীনভাবে ভেজা চুল ছেড়ে দাঁড়িয়ে আছে। ব্যাগ থেকে ওড়না খুঁজছে। জুবায়ের উঠে এসে নিহার পেছনে দাঁড়ায়। নিহা পেছনে ফিরে জুবায়েরকে দেখে ভেঙিয়ে আবার নিজের কাজে মন দেয়। জুবায়ের দীর্ঘশ্বাস ফেলে তাওয়াল নিয়ে নিহার চুল মুছে দিতে দিতে বলে, আসার আগে আম্মা কয়েকবার বলেছে তোমার এই ইরেসপন্সিবল চলাফেরার কথা। ভালো হয়েছে, তো আমি কি করব? কিছু করার দরকার নেই, আমি করে দিচ্ছি। একটু পর আমি মসজিদে যাব, তুমি নিজেও নামাজ পড়ে নিবে, মনে থাকবে? আমি একা বাড়িতে থাকবো। মসজিদ এখান থেকে 2 কদমের রাস্তা। আসার সময় দেখোনি মসজিদ? তাও আমার ভয় লাগে। কিচ্ছু হবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখো। বেশি ভয় লাগলে দোয়া ইউনুস পড়ো। নিহা কিছুক্ষণ চুপ থেকে জুবায়ের দিকে ফিরে আঙুল তুলে শাসিয়ে বলল, আপনি কিন্তু তাড়াতাড়ি ফিরবেন, দেরি করলে আমি আপনার কাছে একটুও থাকবো না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। রাত 9টা। নিহা এক দফা জুবায়েরের বুকসেলফ ঘেটে ফেলেছে। একবার এই বই নিচ্ছে তো আবার ওই বই নিচ্ছে, সব এলোমেলো করে ফেলেছে। জুবায়ের তার একাডেমিক পড়া নিয়ে ব্যস্ত। নিহা যে তার কাজ বাড়িয়েছে সেদিকে খেয়াল নেই। পড়ার শেষে সব গুছিয়ে উঠে দাঁড়াতে নজর গেল বুকসেলফ এবং নিহার দিকে। জুবায়েরের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম।
দৌড়ে গিয়ে নিহাকে টেনে সরিয়ে আনতেই উপরে তাকের বইগুলো ধপাস করে নিচে পড়ে গেছে। জুবায়ের কিছুটা রেগে তাকালো নিহার দিকে। নিহা হাতের বইটা শক্ত করে ধরে কাচুমাচু করে নিচের দিকে তাকিয়ে আছে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল জুবায়ের। নিহার দিকে তাকিয়ে বলল, তুমি না এবার কলেজে ভর্তি হবে, তাহলে এমন বাচ্চাদের মতো করছো কেন নিহু? আমি তো বই দেখছিলাম, কি কি বই আছে সেটাই ঘেটে ঘেটে দেখছিলাম, ঠোঁট উল্টে বলল নিহা। জুবায়ের কিছু না বলে সব বই গুছিয়ে রাখছে। নিহা জুবায়ের পেছনে দাঁড়িয়ে শার্টের কোণ টেনে ধরে বলল, আমি আপনাকে সাহায্য করি? ইনোসেন্ট ফেস বানিয়ে বলল। জুবায়ের নিহার দিকে ফিরে বলল, সত্যি সাহায্য করতে চাও? তাহলে চুপচাপ খাটের ওপর গিয়ে বসে থাকো। তুমি বসে থাকলে আমার অর্ধেক হেল্প হয়ে যাবে। নিহা কিছুটা রেগে গেল, হাতের বইটা নিচে ফেলে দিয়ে বলল, আমি কোনো সাহায্য করব না, আমি তো কেউ না, থাক তুই। হন হন করে হেঁটে রুমের বাইরে চলে গেল। জুবায়ের নিহার যাওয়ার দিকে তাকিয়ে দেখলো পাশের রুমে গেছে। জুবায়ের সব বই সেলফে গুছিয়ে রেখেছে। সাবিহা আগেই বলে দিয়েছিল নিহা খুব বেশি জ্বালাতন করবে, কষ্ট করে যেন মানিয়ে নেয়। আর তাছাড়া জুবায়ের যথেষ্ট ধৈর্যশীল, তেমন রাগে না, ঠান্ডা মেজাজের মানুষ এবং খুব গোছালো। নিহা এবার এসএসসি দিয়েছে, রেজাল্টের পর কলেজে ভর্তি হবে, কিন্তু ওর আচরণ সব বাচ্চাদের মতো। নিহা যখন গর্ভে তখন একবার সাবিহা পড়ে গিয়েছিল, তখন সমস্যা না হলেও এখন বুঝতে পারছে সমস্যা নিহার মাঝে। ওর চিন্তাভাবনা এত প্রখর নয়, বাচ্চাদের মতো আচরণ। জুবায়ের এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। ওদের গ্রামের সবচেয়ে ভালো ভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট জুবায়ের। পাশাপাশি ছোটখাটো একটা কোচিং সেন্টারে পড়ায় এবং 2টা টিউশনই করায়। মাস শেষে যা আয় হয় তাতেই জুবায়ের হয়ে যায় এবং অনেক টাকা সেভ হয়ে যায়। ভাত নিয়ে নিহার কাছে গেল জুবায়ের। নিহার এখনও রাগ কমেনি। জুবায়ের ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলল, নাও খাও না পাখিটা, আর রেগে থেকো না প্লিজ। আমি খাবো না, তুই খা, আমি বাবার কাছে চলে যাব, আমাকে বাসায় দিয়ে আয়। কেন এনেছিস আমাকে এখানে? কেঁদে কেঁদে বলল নিহা। এমন করো না, সরি বলেছি তো, আর এরকম হবে না। নিহু প্লিজ খেয়ে নাও, দেখো 11:30 বাজতে চলল। অনেক সরি বলে কান ধরে কাকতি মিনতি করে তারপর রাগ ভাঙিয়েছে নিহার। জুবায়ের ঘাম ছুটে গেছে। নিজের হাতে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। বিছানা পরিষ্কার করে শোবার প্রস্তুতি নিচ্ছিল জুবায়ের। নিহা আগে আগে শুয়ে পড়েছে। লাইট অফ করার আগেই কারেন্ট চলে গেছে ফট করে। নিহা ভয় কেঁদে ওঠে। জুবায়ের তাড়াতাড়ি নিহার কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, আমি আছি এখানে, কেঁদো না, আমার ভয় লাগছে জুবা। আমি আছি তো। জুবায়ের নিহার দিকে ফিরে শুয়ে আছে। নিহা বারবার জুবায়ের বুকের কাছে গুটিয়ে আসছে, পারলে যেন বুকের ভেতর ঢুকে যায়, এভাবেই লেপ্টে আছে। জুবায়ের মুচকি হাসলো। নিহাকে একটু ভালোবাসতে পুরোপুরি কাছে টেনে নিল। আজানের আগে আগে জুবায়ের ঘুম থেকে উঠে যাওয়ার অভ্যাস। তার বাড়ির পাশের মসজিদের ইমাম সে, তাই আজও চিরায়ত অভ্যাস বশত উঠে গেল। ঘুমন্ত নিহার দিকে তাকিয়ে একটু হাসলো। মেয়েটা বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। কপালের চুল সরিয়ে দিয়ে নিহাকে আস্তে ধীরে ডাকলো। নিহা একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে গেছে। বেশ কয়েকবার ডাকার পর নিহা উঠে বসে। জুবায়ের বাহুতে হেলান দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে জুবা? কথাটা বলেই আবার চোখ বন্ধ করে নিল। জুবায়ের হাসলো। মেয়েটার সব ধরনের কথাই ওর ভালো লাগছে। একটুও মনে হচ্ছে না তারা এই প্রথম একে অপরের সাথে পরিচিত হয়েছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে চেনে। নিহাও কত সুন্দরভাবে সহজেই মিশে গেছে। জুবায়ের মোলায়েম কণ্ঠে বলল, ওঠো, সালাতের সময় হয়ে গেছে। আর একটু ঘুমাই। ওঠো, আমার মসজিদে যেতে হবে তো, মুসল্লিরা চলে আসবে। তো আসুক, আপনি একটু দেরিতে গেলে কি হবে? নিহার গালে হালকা চাপড় মেরে বলল, মসজিদের ইমাম যদি দেরি করে তাহলে কিভাবে হবে বলো? ইমামকে তো একটু তাড়াতাড়ি যেতে হবে। নিহু পাখি? নিহা চোখ কচলে জুবায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। জুবায়ের ইশারায় বলল, কি? বোঝাতেই নিহা অবাক কণ্ঠে বলল, জুবা তুমি মসজিদের ইমাম? সত্যি? হ্যাঁ ইনশাআল্লাহ। নিহা হঠাৎ জড়িয়ে ধরে। জুবায়ের অবাক হয়। নিহা মাথা তুলে জুবায়ের দাঁড়িয়েতে হাত বুলিয়ে বলল, এই জুবা, তুমি তো বুড়া হয়ে গেছো, বাবাই আমাকে তোমার মতো বুড়ার কাছে কেন পাঠালো? কি? জুবায়ের চমকালো। নিহা খিলখিলিয়ে হেসে ওঠে। জুবায়ের থেকে সরে এসে বসে। জুবায়ের কিছু বলল না, শুধু গাল ফুলিয়ে রেখেছে। ঘড়ির দিকে তাকিয়ে পালঙ্ক থেকে নেমে যায়। ওয়াশরুম থেকে একেবারে গোসল সেরে বেরিয়ে আসে। নিহাকে পালঙ্ক থেকে নামিয়ে বলল, যাও গোসল করে আসো, তারপর অজু করে সালাত আদায় করে নিও। আমি গোসল করবো না। নিহু প্লিজ না করো না, যাও গোসল করে নাও। গোসল করতে হবে কেন? অজু করে সালাত পড়লেই তো হয়। গোসল করতে হয় কারণ তোমার ওপর ফরজ হয়ে গেছে গোসল, যাও। নিহা কিছুক্ষণ তাকিয়ে থেকে হিসিয়ে বলল, সব তোর জন্য হয়েছে, তুই আমার সাথে আর কথা বলবি না, তুই খারাপ। তারপর হন হন করে ওয়াশরুমে চলে গেল। জুবায়ের হাসে। তার একলা জীবনে একটা পুতুলকে সঙ্গী হিসেবে দিয়েছেন আল্লাহ। নিহার সব রূপই খুব ভালো লাগে জুবায়ের। এই রাগ তো একটু পর আবার ভালো। জুবায়ের মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। এরই মধ্যে নিহা বের হলো। নিহার চুল মুছে দিয়ে কপালে একটা উষ্ণ স্পর্শ দিয়ে মসজিদের দিকে রওনা দেয় জুবায়ের। মসজিদ থেকে ফিরে এসে দেখল নিহা আবার শোবার জন্য প্রস্তুত হচ্ছে। জুবায়ের নিহার হাত ধরে বলল, কুরআন না পড়ে ঘুমিয়ে যাবে? কালকে থেকে পড়ব। কালকে থেকে পড়ব এমন কোনো কথা নেই, এখনই পড়বে, চলো। না, আমি ঘুমাবো এখন। নিহু, অন্তত এক পাতা হলেও পড়ে নাও, কালকে থেকে সত্যি পড়ব।
যদি কাল পর্যন্ত বেঁচে থাকতে না পারো, আচ্ছা 1 লাইন হলেও পড়ো। যে আমল প্রতিদিন করা হয় সেগুলো অল্প হলেও আল্লাহ খুশি হন। প্লিজ পাখিটা আসো। নেহাকে চুপ করে বসে থাকতে দেখে জুবায়ের হতাশার দীর্ঘশ্বাস ফেলে নিজেই কুরআন নিয়ে বসে পড়া শুরু করলো। কিছুক্ষণ পর নিহাও এসে পাশে বসল। জুবায়ের মুচকি হাসে। কুরআন পড়া শেষ হতে নিহা উঠে ধপ করে বিছানায় গড়িয়ে পড়ল। জুবায়ের আর কিছু বলল না, নিজেও বিছানায় শুয়ে পড়ল। ঘুম ভেঙে উঠে বসল জুবায়ের। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9:30 বাজে। আশেপাশে তাকিয়ে নিহাকে পেল না। উঠে বারান্দায় গিয়ে দেখল সেখানেও নেই। বারান্দা থেকে রুমের ভেতরে আসতে ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়ে জুবায়েরের। তৎক্ষণাৎ ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি আয়নার সামনে এসে নিজের মুখটা দেখল। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকে হাসে। রুম থেকে বেরিয়ে উঠানে গেল। নিহাকে উঠানেও পেল না। পুকুর পাড়ে যেতে দেখল নিহা পানিতে পা ডুবিয়ে বসে আছে। জুবায়ের কাছে গিয়ে বলল, এখানে এভাবে বসে আছো কেন নিহু? এমনি। আচ্ছা আসো, নাস্তা খাবে। আমি আপনার সাথে খাবই না। কেন? নিহা কিছু না বলে ঘরের ভেতরে এলো। জুবায়েরও নিহার পেছন পেছন এসে হাত ধরে থামিয়ে বলল, তুমি আমার মুখের অবস্থা এমন করেছো কেন? আমি যদি আয়নায় না দেখে বাইরে যেতাম কি অবস্থা হতো ভাবো। নিহা কিছুটা চেঁচিয়ে বলল, যা করেছে বেশ করেছে, তুই অনেক পচা। কেঁদে ফেলল মেয়েটা। জুবায়ের হতভম্ব, কি কারণে রেগে গেল বুঝতে পারছে না। নিহা কান্না থামিয়ে নাক টেনে বলল, আপনি না আমার বন্ধু? তাহলে আপনি কেন জানেন না আমি সকালে উঠে পুতুল খেলি? ওহো, ভুল হয়ে গেছে, সরি নিহু। নিহা এবার হিসিয়ে বলল, তুই আমার পুতুল আনিসনি, তাই আমি তোকে এরকম করে সাজিয়ে দিয়েছি। এবার তুই এভাবেই থাকবি। যতক্ষণ আমার পুতুল এনে দিবি না ততক্ষণ আমি কোনো কথা বলবো না। সব কথা একসাথে বলে হনহন করে হেঁটে ভেতরে চলে গেল। গাল ফুলিয়ে বসে আছে। জুবায়ের হাসে। মেয়েটার হঠাৎ করে করা আচরণগুলো খুব আনন্দ দেয় ওকে। মুখ ধুয়ে বের হয়ে নিহার দিকে তাকালো। নিহা ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রিয়াজুল শেখ বাড়িতে এসে জুবায়ের নাম ধরে ডাকল। জুবায়ের যাওয়ার আগে নিহা দৌড়ে বেরিয়ে এলো। বাবাকে দেখে বুকে ঝাঁপিয়ে পড়ে। জুবায়ের এসে সালাম দিয়ে বলল, আব্বা বসেন, কেমন আছিস তোরা? এই তো আব্বা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আম্মা কেমন আছেন? রিয়াজুল শেখ উত্তর দেওয়ার আগে নিহা বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবাই আমি তোমার সাথে যাব। আমি এই পচা জুবার সাথে থাকবো না। কেন? নিহা কি জুবার সাথে রাগ করেছে? জানো বাবাই, কাল জুবা আমার সাথে বন্ধুত্ব করেছে, বলেছে আমার সব দিকে খেয়াল রাখবে, কিন্তু ও কাল আসার সময় আমার পুতুল আনেনি। এটা কেমন বন্ধুত্ব হলো বলো? ওহো, এটা তো জুবার অন্যায় হয়েছে। বাবাই তুমি ওকে বকা দাও বেশি করে, যেন পরে আর না ভুলে যায়। ঠিক আছে, আমি চুপি চুপি খুব বকে দেব জুবাকে। খুশি? হ্যাঁ বাবাই, এতগুলা খুশি। জুবায়ের মুচকি মুচকি হাসছিল আর ভাবছে মেয়েটা এত কিউট কেন? দেখতে যেমন কিউট, কথাবার্তাও তেমনই কিউট। হঠাৎই জুবায়ের ভয় হয় নিহা যদি কোনো এক সময় তাকে ছেড়ে চলে যায়। জুবায়ের নিহার দিকে তাকালো। বাচ্চাদের মতো হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। এই মেয়েটার প্রেমে পড়ে গেছে সে। নিহা কি কোনোদিন তাকে ভালোবাসবে? তার মতো দেখতে কুৎসিত মানুষকে কোনোদিন কি ভালোবাসতে পারবে? কেটে গেছে অনেকগুলো সপ্তাহ। নিহা আগের থেকেও বেশি অভিমানও হয়েছে। মেরিটে অভিমান করবে, আর জুবায়ের খুব যতনে সেই অভিমান ভাঙার দায়িত্ব নিয়েছে। আজও বাড়ি থেকে সাবিহা এবং রিয়াজ আসবে। শুধু তারা নয়, বরং আরও 2-10 মানুষ আসবে। জুবায়ের তার সাধ্যের মধ্যে ওয়ালিমার আয়োজন করেছে। সকাল থেকেই বাবুর্চি আনিয়ে রান্নার আয়োজন করেছে জুবায়ের। জুবায়ের বাড়ির বিশাল উঠানে 2টা আলাদা আলাদা প্যান্ডেল করেছে। দুটোই কালো পর্দা দিয়ে আবৃত, একটা পুরুষদের জন্য আর একটা নারীদের জন্য। নিহা সারাদিন লাফালাফি দাপাদাপিতে ব্যস্ত। যখন থেকেই শুনেছে আজ মেহমান আসবে, বাবা মা চাচা চাচি ফুপা ফুপি সবাই আসবে, তখন থেকেই জুবায়েরকে প্রশ্ন করেই যাচ্ছে। একটু পরপর এসে জিজ্ঞেস করছে, জুবা বাবাই মা আসবে কবে? জুবায়ের হিমশিম খাচ্ছে দোনো দিক দিয়ে। নিহা খুব বেশি দুষ্টুমি করছে। জুবায়ের শুধু অপেক্ষা করছে সাবিহা এবং রিয়াজের জন্য। তারা এলে একটু দম নিতে পারবে। যথাসময়ে সাবিহা এবং রিয়াজ চলে এলো। তাদের দেখে নিহার চঞ্চলতা যেন আরও বেড়ে গেছে। দৌড়ে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো। বাবাকে জড়িয়ে ধরল। মাকে পেয়ে আরও খুশি। সাবিহার গলা জড়িয়ে ধরে নানান বায়না করছে। মা মেয়ে দুটোকে রেখে রিয়াজ বাহিরে জুবায়েরের কাছে গেলেন। জুবায়ের রিয়াজকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, আসতে এত দেরি হলো যে আব্বা? তোদের জন্য কিছু ফলমূল কিনতেই দেরি হয়ে গেছে। আব্বা কতবার বলেছে এসবের দরকার নেই। আপনি আর আম্মা বাড়িতে আসেন, এটাই অনেক খুশির আমার জন্য। বললেই হলো নাকি? আমার মেয়ের জামাই বাড়ি বলে কথা। রিয়াজ হাসলো। জুবায়ের নিজেও হাসলো। দুজনে এদিকের কাজ দেখছে আর নিহার চঞ্চলতার কথা রিয়াজকে শোনাচ্ছে। ফরিদা তার মেয়ে সাবাকে নিয়ে এলো জুবায়েরের বাড়ি। ভাইয়ের সাথে গেটে দেখা হলো ফরিদার। রিয়াজ বলল, তুই এসেছিস, ভালো হয়েছে, আমি ভীষণ খুশি। ফরহাদ আসেনি? এসেছে, বাইরে আছে। বাইরে কেন? ভেতরে আসেনি কেন? আসবে, বিয়ের দিন তো ডাকলেই না। বললেও না মেয়ের বিয়ে দিচ্ছ। বিয়ের এতদিন পর জানলাম নিহাকে বিয়ে দিয়েছ। রিয়াজ হাসলেন, তারপর বললেন,
একটা সমস্যা ছিল, তাই তাড়াতাড়ি কাউকে না জানিয়ে বিয়ে দিয়েছি। আর আজ তো সবাই জানছে, সবাই আর আমি এক হলাম। আরে আমার বোনু, রাগ করিস না, সত্যি একটা বড় ঝামেলার মধ্যে ছিলাম। আচ্ছা যা, এবার ভেতরে যা, সাবাকে নিয়ে যা। ফরিদা থমথমে মুখে প্রবেশ করলো ভেতরে। ড্রয়িং রুমে আসতেই জুবায়েরকে দেখলো। নিহা জুবায়েরের সাথে কথা বলছে। কথা কম, বায়না বেশি করছে, আর একটু পরপর অভিমান করে গাল ফুলিয়ে মুখ খড়িয়ে নিচ্ছে। সাবা সেদিকে তাকিয়ে তার মায়ের কানে ফিসফিস করে বলল, এটা জুবায়ের? হ্যাঁ এটাই, শক্ত কণ্ঠে জবাব দিল ফরিদা। সাবা নাক ছিটকে বলল, এমন নিগ্রোর সাথে বিয়ে দিয়েছ? কি দেখলো মা তোমার ভাইয়ের ছেলের মাঝে? আর আমার ভাইকে চোখেই পড়ল না কেন? থাম, আর বেশি বলিস না। আমার ছেলেকে রেখে এই নেগ্রোর কাছে কেন বিয়ে দিল সেটা আমিও দেখব। ফরিদা শক্ত মুখে ভেতরে প্রবেশ করল। ড্রয়িং রুম পেরিয়ে প্রথম দিকে রুমটায় বসতে দিল সাবিহা। একটু শরবত আর কিছু নাস্তা এনে দিল। আরও আত্মীয় স্বজন যারা আছেন তারা অন্য রুমে বসেছে। ফরিদার একটু নাক ছিটকানির স্বভাব, তাই আলাদা বসতে দিয়েছে। ফরিদা পুরো রুমে চোখ বুলিয়ে সাবিহার দিকে তাকিয়ে বলল, তা কি কি দিলে মেয়ের বিয়েতে? সাবিহা কিছুটা অস্বস্তিতে পড়ল। ফরিদা থেকে সবসময় একটু দূরত্ব বজায় রেখে চলে সে, কারণ ফরিদার ব্যবহার অতিরিক্ত খারাপ। সাবিহা কিছুটা অস্বস্তিতে বলল, জুবায়ের কিছু নেয়নি। ওই ফকিন্ডির পুত এত জিনিসপত্র কেমনে করলো? ওর তো এসব জোটবার মুরদ নাই, করে তো মাত্র সামান্য মোল্লাগিরি। আচ্ছা ভাবি, তোমরা কি দেখে তোমার মেয়েরে ওই নিগ্রো মোল্লার সাথে বিয়ে দিলা? আমার পুতে কোন দিক দিয়ে খারাপ? দেখতে শুনতেও তো মোল্লার চেয়ে বেশ ভালোই, লেখাপড়াও করে, ব্যবসাও করে। তাইলে আমার পোলার লগে কেন মাইয়া বিয়ে দিলা না? সাবিহা বেশ বিরক্ত হলো। কঠিন কিছু বলতে গিয়েও বলল না। এই মহিলার মুখে লাগাম নেই, দাওয়াত খেতে এসেছে আর এসেই ঝগড়া করছে। সাবিহা তারপরেও আস্তে আস্তে করে বলল, এগুলো জুবায়েরের বাপদাদার সম্পত্তি। জুবায়েরও ভার্সিটিতে পড়ে, ট্রিপলি ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট। এর পাশাপাশি একটা কোচিং আর টিউশনই করে। নিহার বাবা ছোটবেলায় ওকে হাফেজি পড়িয়েছে, সেই সুবাদে বাড়ির পাশে মসজিদে ইমামতি করে। ওর যা ইনকাম আছে তাতেই ওদের দুজনের বেশ চলে যায়, বাড়তি কোনো আয়ের দরকার নেই। তাছাড়া জুবায়ের বেশ সাবলীল, খুব বেশি প্রয়োজন ছাড়া খরচ করে না। নিহাও একই, আজে বাজে কিছুতে টাকা নষ্ট করা পছন্দ করে না। বুঝেছি কেমনে কি করেছে। সব তো আমার ভাইয়ের দেয়া। আমার ভাইয়ের দেয়া জিনিসপত্র ওর নামে চালিয়েছে। এরকম ফকিন্ডির পোলাদের সম্পর্কে আবার বেশ ধারণা আছে। সাবিয়া বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছে। কোনো রকমে বেরিয়ে এলো সেই রুম থেকে। তখন মুখের উপর বলতে ইচ্ছে করছিল, এতই যখন মুরদ, তাহলে তোমাদের ছেলেকে জমিদার বাড়ি থেকে মেয়ে এনে বিয়ে দাও। আমার মেয়ে আর মেয়ের জামার পেছনে পড়ে আছো কেন? কিন্তু মনের কথা মনে রেখে দিল, মুখে আনলো না। জুবায়ের নিহাকে তার মায়ের কাছে রেখে উঠানে কাজ করতে দেখতে এসেছিল, এখন আবার নিহার কাছে যাবে। অল্প কয়েকদিনে মেয়েটা মনের ভেতরে আলাদা এক অনুভূতির বাসা বেঁধে বসেছে। পাগলিটা এত অভিমান তার, আর ক্ষণে ক্ষণে পাল্টায়। জুবায়ের আনমনেই হাসল। দরজার সামনে আসতে দেখলো উঠানে দাঁড়িয়ে ফরহাদ উঁকি ঝুঁকি করছে। জুবায়ের ভ্রু কুঁচকে তাকালো। ফরহাদকে সে ভালো করে চেনে, তারা একই ভার্সিটিতে পড়ে, তবে ডিপার্টমেন্ট আলাদা। তবুও কিছু উড়ো খবর কানে আসে তার। ফরহাদদেরও একাধিক প্রেম কাহিনীর খবর কানে এসেছিল। এই তো কিছুদিনের আগের কথা। জুবায়েরের ক্লাস করতে ভালো লাগছিল না বলে ভার্সিটির পাশের নদীর ধারে এসেছিল। সেখানে ফরহাদকে দেখেছিল এক মেয়ের সাথে বেশ আপত্তিকর অবস্থায়। তারপর থেকে ভালো লাগে না ওকে। এমনিতেও কোনোদিন কথা হয়নি, রিয়াজের বাসায় গেলে দেখা হতো। ফরহাদ একটা আলাদা ভাব নিয়ে থাকতো সবসময়, তাই জুবায়েরও আগ্রহ দেখায়নি আর। আলমারি ঘেটে সোনালি পাড়ের একটা লাল শাড়ি পেল নিহা। মায়ের কাছে এসে বায়না ধরেছে আজ তাকে শাড়ি পরিয়ে দিতে হবে। সাবিহা প্রথমে রাজি হয়নি। মেয়ের যা স্বভাব, শাড়ি পরে কখন না জানি আবার সবার সামনে চলে যায়। এমন হলে জুবায়ের কষ্ট পাবে। ছেলেটা ভীষণ ভালোবাসে নিহাকে। সাবিহা জুবায়েরকে দেখলেই বোঝেন সেটা, তাই তো এত ভালোবেসে আগলে রাখে তার উড়নচণ্ডী এই পাগলি মেয়েটাকে। তবুও মেয়ের জোড়াজুড়িতে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ি পরে নিহা চোখে হালকা কাজল লাগিয়েছে আর ঠোঁটে একটু ভ্যাসলিন। মায়ের দিকে ফিরে বলল, আমাকে কেমন লাগছে মা? সাবিহা চুপ করে শুধু মেয়েকে দেখলেন। মনে হচ্ছে তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। যৌবনে তিনি ঠিক এমনই ছিলেন। যখন মৃত্যুসজ্জায় তখনও যেন তার রূপ গলে পড়ছিল। এত রূপবতী ছিলেন। মেয়েটাও এমনই হয়েছে। সাবিহাকে চুপ দেখে নিহা অভিমান করে রুম থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য তার নিজেদের রুম। জুবায়েরকে জিজ্ঞেস করবে তাকে কেমন লাগছে, এসব ভেবেই হাঁটছিল আর গাল ফুলিয়ে রেখেছে। নেহাকে লাল শাড়িতে বেশ আবেদনময়ী লাগছিল, সেই সাথে কোমরের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত হয়ে গেছে। ফরহাদ লোপালু দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা এত রূপবতী যে যদি সারা জীবনের জন্য পেত তাহলে একটু বিরক্তি আসতো না। প্রতিদিনই মনে হতো নতুন করে।
তাই তো বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু তার হারামি মামা কিনা শেষ পর্যন্ত একটা নিগ্রোর কাছে তুলে দিয়েছে। শেষমেশ এই রূপবতী ওই নিগ্রোর হলো। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে ফরহাদ এগিয়ে যাচ্ছে নিহার দিকে, বারবার এদিক সেদিক তাকাচ্ছে। যেই নিহার সামনে দাঁড়াবে অমনি জুবায়ের এসে হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। দরজা লাগিয়ে ভ্রুম কুঁচকে তাকিয়ে আছে নিহার দিকে। নিহা খুশি হয়ে জুবায়ের কাছে এসে বলল, জুবা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকেই খুঁজছিলাম। কেন? এই দেখো আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে বলো তো? শাড়ি পরেছ ভালো কথা, তাহলে এমন পেট বের করে রেখেছো কেন? নিহা নিজের পেটের দিকে তাকিয়ে আবার জুবায়ের দিকে তাকালো। জুবায়ের চাহনি দেখে একটু ভয় পেল। ভয়ে ভয়ে শাড়ি ঠিক করে বলল, খেয়াল করিনি কখন সরে গেছে। আজকে শাড়ি পরতে হবে না, খোলো আর 3 পিস পরে নাও। না, আমি শাড়িই পরবো। নেহা জেদ ধরো না, বাড়িতে অনেক মানুষ, কখন যে রুমে চলে আসবে কে বলা যায় না। তাই যা বলছি তাই করো। আমি খুলবো না শাড়ি, এটাই পরে থাকবো। কি করবি তুই? তুই খুব পচা। আমি তোকে দেখানোর জন্য এই শাড়ি পরেছি আর তুই আমাকে বকা দিচ্ছিস? তুই তুই আসলেই খারাপ, খুব খারাপ। তুই কথা বলবি না। নিহা বিছানার উল্টো দিকে পিঠ করে বসে ফুপিয়ে যাচ্ছে। জুবায়ের বিস্ময়ে কিছুক্ষণ নীরব থেকে নিহার পাশে বসলো। নিহাকে নিজের দিকে ঘোরাতেই নিহা বুকে একটা কিল দিয়ে বলল, তুই আমাকে বকা দিয়েছিস কেন? এখন আমাকে আদর করবি, তাহলে তোকে ছাড়বো না বলে দিলাম। জুবায়ের বুকের দিকে শার্ট 2 হাতে খামছে ধরেছে নিহা। জুবায়ের অবাক হয়ে নিহাকে জিজ্ঞেস করলো, তুমি আমার জন্য শাড়ি পরেছ? তোকে কিছুই বলবো না। এসব কোথা থেকে শিখলে? নিহা নাক টেনে টেনে বলল, মাকে দেখেছি বাবাইয়ের জন্য শাড়ি পরতে, তাই আমিও তোমার জন্য পরেছি। তাই? না, কিছুটা রেগে বলল নিহা। জুবায়ের কান ধরে বলল, সরি, ভুল হয়েছে, তোর উপরে আমি রেগে আছি। এখনো? নিহা আবার কেঁদে বলল, তুই এখনো আমাকে আদর করিসনি, শুধু কথা বলছিস। কথা বলতে থাক তুই, কথা বলতে বলতে মরে যাই আমি, তারপর তুই সুখে থাকিস। নিহা অভিমানে মুখ ঘুরিয়ে নিল। জুবায়ের খুব যত্নে জড়িয়ে ধরে কপালে একটু আদর দিল। এই অভিমানীটা কিভাবে বুঝলো স্বামীকে খুশি করার জন্য শাড়ি পরতে হয়? পাগলি। জুবায়ের মনে মনে বলল, জুবায়ের পাগলি। তারপর হাসলো। নিহার মুখের দিকে তাকালো, চোখ বন্ধ করে বুকে মুখ গুজে রেখেছে। জুবায়ের আরেকটু ভালোবাসা ঢেলে দিল নিহার মাঝে। রাগে হাত মুঠ করে রেখেছে ফরহাদ। নিহার সাথে জুবায়েরকে দেখে মেজাজ এতই খারাপ হয়েছে যে এখন ইচ্ছে করছে খুন করতে ওই নিগ্রো মোল্লাকে। কাউকে কিচ্ছু না বলেই বেরিয়ে গেল বাড়ি থেকে। ওয়ালিমাটা খুব সুন্দরভাবে শেষ হলো। নিহার মামা মামি চাচা চাচিরা প্রথমে আপত্তি তুললেও জুবায়েরের ব্যবহার দেখে ওনারা মুগ্ধ হলো। কোনো অহংকার নেই, গরিমা নেই, মনটা পরিষ্কার। সবাই হাসি মুখে বিদায় নিল। ফরিদা যাওয়ার আগে জুবায়েরের দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে চলে গেল। অবশ্য এতে কারো কিছু যায় আসে না। একে একে বাড়িটা খালি হয়ে গেল। সাবিহা এবং রিয়াজকে অনেক বলেও এ বাড়িতে থাকতে রাজি করাতে পারেনি। নিহা অবশ্য যেতে চেয়েছিল, পরে আবার কি যেন ভেবে রয়ে গেল। এশার সালাতের পর মসজিদ থেকে ভিড়ে জুবায়ের বেশ ক্লান্ত হয়ে গেছে। সবকিছু গোছগাছ করে ধুয়ে মুছে নিহাকে খাইয়ে দিল। নিহা শোয়ার একটু পরেই জুবায়ের শুয়ে পড়ে। নিহা কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থেকে চোখ খুলে জুবায়েরের দিকে তাকায়। তারপর দুষ্টুমি শুরু করে। সারাদিনে পরিশ্রমে জুবায়ের বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। শোবার সাথে সাথে চোখ লেগে আসে। তখনই নিহার দুষ্টু মিষ্টি পাগলি শুরু হয়। জুবায়ের চোখ মেলে তাকিয়ে দেখে নিহাকে বলল, কি হয়েছে নিহু? তুই আমার বন্ধুই না, তুই একটা পচা লোক। কি করেছে আমি? নিহা ছলছল চোখে তাকিয়ে বলল, আজকে তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাসনি কেন? বল কেন? ওহো, ভুল হয়ে গেছে। আমি ভেবেছি তুমি ঘুমিয়ে গেছো, সেজন্য আমাকে ভুলে গেছিস, তাই না? নিহা কেঁদে ফেলল। জুবায়ের কাছে এই মুহূর্ত নিহাকে খুব আদরে লাগে। নিহার চোখের পানি মুছে দিয়ে বলল, সরি পাখিটা, আসো, কাছে আসো। আমাকে একটু আদর করিস না? তুই আমাকে দেখতেই পারস না। এখন লাগবে না এসব, তুই থাক তোর মতো। জুবায়ের নিজেই এগিয়ে গেল নিহার দিকে। জুবায়ের জানে নিহা মুখে যতই বলুক কথা বলবি না, কিন্তু নিহা মনে মনে আশা করে থাকে জুবায়ের তার সাথে কথা বলবে। অভিমানীটা। জুবায়ের একটু ভালোবাসা ঢেলে দিল নিহার মাঝে। বুকে নিয়ে শুয়ে পড়ে। নিহা আবার দুষ্টুমি শুরু করে। জুবায়ের মোলায়েম কণ্ঠে বলল, প্লিজ পাখিটা, দুষ্টুমি করো না, মাথাটা খুব ধরেছে। নিহা কিছুক্ষণ চুপ করে রইল। মাথা তুলে জুবায়ের দিকে তাকিয়ে বলল, জুবা, তুমি খাওনি? কেন? ভালো লাগছে না। এখন খাবে তুমি, ওঠো। খাবো না, চুপচাপ ঘুমাও। নিহা রেগে গেল। রেগে মেগে উঠে বসে লাইট জ্বালিয়ে দিয়ে জুবায়ের দিকে তাকিয়ে হিস হিস করে বলল, আমি ভাত এনেছি, এক্ষুনি যদি না খাস তো আমি তোকে কি করবো আমি নিজেও জানি না। তারপরে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। জুবায়ের প্রথমে হতভম্ব হয়েছিল, পরক্ষণেই মুচকি হাসল। তাকে কেউ কেয়ার করছে, এর চেয়ে ভালো লাগার কি আর হতে পারে? এর মধ্যে নিহা ভাতের প্লেট নিয়ে এসে বলল, নিজে নিজে উঠে বসবি নাকি তোকে আমি কিলাবো? জুবায়ের উঠে বসে বলল, এই তো উঠেছি। নিহা নিজেই খাইয়ে দিচ্ছে। জুবায়ের অবাক হয়, নিহার দিকে তাকিয়ে থাকে। ঠিকমতো খাওয়াতে পারছে না, তারপরও চেষ্টা করে যাচ্ছে। জুবায়ের মনে আলাদা একটা ভালো লাগা কাজ করে। শাড়িটা এখনও খুলেনি পাগলিটা। কুচিগুলো সব এলোমেলো হয়ে গেছে, আঁচলের ঠিক নেই।
চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তারপরেও আবেদনময়ী লাগছে। খাওয়ানোর শেষে নিহা হাত ধুয়ে এসে আগে আগে শুয়ে পড়ে। জুবাইরের শুতেই নিহা জুবাইরের বাহুতে মাথা রেখে শুয়ে অন্ধকারে কিছুক্ষণ জুবাইরের দিকে তাকিয়ে থাকে। তারপরেও বুঝল জুবাইর বাম হাতে মাথা চেপে ধরে রেখেছে। নিহা নিঃশব্দে কেঁদে ফেলে। জুবাইরের দিকে আরেকটু এগিয়ে এসে মোলায়েম কণ্ঠে বলল, জুবু, আমি তোমার মাথা টিপে দিই? না, লাগবে না, তুমি ঘুমাও, একটু পর এমনিতে ঠিক হয়ে যাবে। নিহা বিরক্ত হয়, এই লোকটা ওকে সব কিছুতেই শুধু না বলবে। নিহা বিরক্তি নিয়ে একটু রাগী স্বরে বলল, তুই এত কথা বলিস কেন? সবসময় শুধু না না করিস। সরি। নিহা আবার মোলায়েম কণ্ঠে বলল, মাথা টিপে দেই? দাও। নিহা উঠে বসে জুবাইরের কপালে নরম হাত ছোঁয়াতেই একটা শান্তি অনুভব হয়ে জুবাইরের। আবেশে চোখ বুঝে নেয়। নিহা যত্ন করে মাথা টিপে দেয়। আরাম পেয়ে ঘুমিয়ে যায় জুবাইর। জুবাইরের গভীর নিঃশ্বাসের শব্দ শুনে নিহা বুঝে জুবাইর ঘুমিয়েছে। নিজেও শুয়ে পড়ে। আজকে অনেক লাফালাফি দাপাতাপি করে এখন ক্লান্ত উনি, তাই ঘুমিয়ে গেছে। আজ সকাল থেকে নিহা ছোটাছুটি করছে আর শুধু কান্না করছে। জুবাইরের কাছে গিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করেছে। জুবাইর সান্ত্বনা দিলে চুল টেনে দিয়ে সরিয়ে দিচ্ছে। রিয়াজুল শেখকে ফোন দিয়ে কান্নাকাটি করেছে অনেক। জুবাইর বারে বারে শুধু দীর্ঘশ্বাস ফেলছে। আজকে নিহার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, সেজন্য এই ধরনের পাগলামি করছে। এখন উঠানের মাঝখানে পা দুটো মেলে বসে ভ্যা ভ্যা করে কাঁদছে আর বলছে, আমি ফেল করব, আমার কি হবে? জুবা, আবার কি হবে? আমি ফেল করলে তুমি আমাকে বকা দিবে? জুবাইর নিহার কাছে এসে হাত ধরে টেনে তুলল। ধুলোয় মাখামাখি হয়ে গেছে কাপড় চোপড়। কাপড় পরিষ্কার করে কোলে তুলে ঘরের ভেতর নিয়ে গেল। হাত মুখ ধুয়ে দিয়ে বলল, এভাবে বিলাপ করো না, তোমার যদি খুব বেশি টেনশন হয় তাহলে 2 রাকাত নফল সালাত আদায় করে দোয়া করো। নিহা কিছুক্ষণ জুবাইরের দিকে তাকিয়ে থেকে বলল, ইস, আগে বলনি কেন জুবা? তুমি বলার সুযোগ দিয়েছ কি? সরি। আচ্ছা যাও, এবার অজু করে এসে সালাত আদায় করে নাও। নিহা উঠে ওয়াশরুমের দরজার সামনে এসে আবার জুবাইরের কাছে এসে বলল, আচ্ছা জুবা, আমি যদি ফেল করি তাহলে তুমি আমাকে বকা দেবে? চোখে পানি জমেছে নিহার, মুখটা নামিয়ে রেখেছে, যেন কত শত অপরাধ করেছে সে। জুবাইর নিহাকে কাছে টেনে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি সবসময় সর্বাবস্থায় আমার রৌদ্রময়ী হয়েই থাকবে। নিহা জুবাইরকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কেন কাছে নিজেও জানে না, শুধু এতটুকুই জানে জুবাইরের শেষ কথায় নিহার ছোট্ট মনে একটা অন্যরকম অনুভূতির জন্ম হলো। সেই অনুভূতি সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই জুবার পাগলিটার। নিহা জায়নামাজে বসা অবস্থায় বাইরে বাবার কণ্ঠ শুনে চমকে উঠল। আরেকটু কান খাড়া করে শোনার চেষ্টা করলো। বাবাই রেগে আছে নাকি খুশি সেটাই বোঝার চেষ্টায় আছে। একটু পর মায়ের কণ্ঠ শুনে আর বসে থাকতে পারল না। জায়নামাজ রেখে রুম থেকে দৌড়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে আসতেই দেখলো জুবাইর, রিয়াজ, সাবিহা তিনজনেই সোফায় বসে আছে। নিহা গুটি গুটি পায়ে সেদিকে গিয়ে মুখটা নামিয়ে দাঁড়িয়ে আছে। সাবিহা মেয়েকে জড়িয়ে ধরে খুশি হয়ে জানালেন, নিহা পরীক্ষা খুব ভালো রেজাল্ট করেছে। সাবিহা নিহাকে রিয়াজের পাশে বসিয়ে দিলেন। রিয়াজ মেয়ের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। নিহাকে লজ্জায় ফেলতে জুবাইর এবার সকাল থেকে করা সব পাগলামির কথা বলতে শুরু করে। উপস্থিত তিনজনই হাসছে। নিহা লজ্জায় মুখটা আরও নিচু করে ফেলে। দুধে আলতা মুখটায় গোলাপি আভা ফুটে উঠেছে। জুবাইর মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এই প্রথম নিহাকে এরকম লজ্জা পেতে দেখেছে সে। এতটা মায়াবতী তার রৌদ্রময়ীটা। এটা একটা জঙ্গল বলা চলে, একেবারে ভেতরে একটা টিনের ঘর। ঘরটার আশেপাশে খালি মদের বোতল, হেরোইন, গাঁজা আর বিভিন্ন মাদক দ্রব্যের খালি প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের বাইরে কয়েকজন তাস খেলছে, তাদের থেকে একটু দূরে কয়েকজন বসে মদ গিলছে, যার কারণে তাদের কোনো দিকে হুঁশ নেই। টিনের ঘরে 3 জন বসে আছে, 2 জন টাকা গুনছে আর একজন স্বর্ণগুলো দেখছে। টাকা গোনা শেষ হতে রাসেল বিশ্রে একটা হাসি দিল। আজকে তারা তাদের গ্রাম থেকে অনেকটা দূরে একটা বাড়িতে ডাকাতি করেছে। পরিবারটা অনেক ধনী ছিল, কিভাবে যেন সেই পরিবারের সন্ধান পেল, তারপরই এসব কাণ্ড। রাসেল সহ তার সাঙ্গপাঙ্গর কাজ হলো ছিনতাই, ডাকাতি করা, সাথে চাঁদাবাজিও করে। কিছুদিন আগের ঘটনা, একটা দোকানে চাঁদা চাইতে গিয়েছিল। দোকানদার চাঁদা না দেয়ায় দোকানের সবকিছু ভাঙচুর করেছে, দোকানিকে অনেক মারধর করেছে। সবুজ নামের ছেলেটা রাসেলের দিকে তাকিয়ে বলল, ভাই, নিহার তো বিয়া হয়ে গেছে। রাসেল হাসি থামিয়ে সবুজের দিকে তাকিয়ে বলল, মানে বিয়া হইল কখন? ওই হারামি নিহার বাপ কোন দিন নিহার বিয়া দিল আমরা কেউই তো টের পাইলাম না। টের পাইলে তো সেদিনই তুইলা নিয়ে আইতাম আর তোমারে দিতাম। কার লোকে বিয়া হয়েছে? শেখ জামে মসজিদের ইমামের লোকে, ওই নিগ্রো মোল্লার লোকে। হ ভাই। রাসেল শার্ট মাটিতে ছুঁড়ে ফেলে বলল, নিগ্রো তো ভারী লাকি, এমন একখান সুন্দরী মাইয়া জুটছে। আরও বৃষ্টি কিছু কথা বলে রাসেল রাগে মদের বোতল তুলে খাওয়া শুরু করে। সবুজের দিকে তাকিয়ে বলল, ওর এত বড় সাহস, আমি থ্রেড ডাউনের পরেও মাইয়া বিয়া দিল কেমনে? বিয়া দিছে দেখা, তোরা এখনও তুইলা আনস নাই কা মাইয়া?
ভাই এখন যদি তুলে আনতে যাই পুরো গ্রাম জানাজানি হয়ে যাইব, কারণ মোল্লারে সবাই চেনে, তার উপরে মোল্লার অনেক নাম আছে গ্রামে। নিহার বাপে যদি সবাইরে তোমার দেওয়া থ্রেটের কথা কয় তাইলে পুলিশ আমগরে নিব, আবার তোমার নামে খুন আর ধর্ষণের কেসও দিব। ধর্ষণের কেস কয়টা? 2টা। রাসেল কিছুক্ষণ চুপচাপ থেকে সবুজের দিকে তাকিয়ে বলল, এ মোল্লা আর নিহা সুন্দরী উপরে নজর রাখ, গ্রাম থেকে দূরে কোনো জায়গাত ঘুরতে বাইর হয় নাকি দেখ, যেদিন বাইর হইব ওই দিনই তুইলা আনমু সেরিরে, আর মোল্লারে মাইরা ফালামো, তাইলে সবাই ভাববো মইরা গেছে দুজনেই। জি ভাই, আচ্ছা। রাসেল রাগে বোম হয়ে আছে, রিয়াজুল শেখকে পেলে যেন এক্ষুনি মেরে ফেলবে। হঠাৎই নিহার কথা মনে পড়ে গেল। সেদিন রাসেল এবং সবুজ গার্লস স্কুলের সামনে দাঁড়িয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো একজনকে শিকার করে তাদের আস্তানায় নিয়ে আসবে, অতঃপর চলবে গণধর্ষণ। নিহা সেদিন বান্ধবীদের সাথে লাফালাফি দাপাদাপিতে ব্যস্ত থাকায় ছুটির পর আর বোরকা পরেনি। বোরকা না পরে স্কুলের গেটের সামনে চলে আসে। সেদিনই নিহার ওপর রাসেলের কামুক নজর পড়ে। নিহাকে দেখে রাসেলের ভেতরে অন্যরকম একটা নেশা জাগে। নিহাকে সারা জীবনের জন্য রেখে দিতে চেয়েছিল। তার রূপে এতই মুগ্ধ হয়েছে যে নিহাকে কোনোদিনই পুরাতন মনে হবে না রাসেলের, এমনটা ভাবে রাসেল। তাই তো ইনিয়ে বেনিয়ে রিয়াজের কাছে অনেকবার প্রস্তাব দিয়েছিল। রিয়াজ সরাসরি নাকচ করে দেয়। তারপর একদিন রাস্তায় পেয়ে সাঙ্গপাঙ্গ সহ রিয়াজকে থ্রেট দেয়, যদি নিহাকে তার সাথে বিয়ে না দেয় তাহলে তুলে নিয়ে আসবে। এতদিন নিজের জন্য চেয়েছিল, কিন্তু তুলে নিয়ে আসলে নিহা হবে সবার মনোরঞ্জনের বস্তু। তাই তো রিয়াজুল শেখ সেদিন বেশ চিন্তিত মুখেই বাসায় ফেরেন আর সব দিক বিবেচনা করে নিহাকে জুবাইরের সাথে বিয়ে দিয়ে দেন। নিহাকে জুবাইরের ভার্সিটির পাশের একটা মহিলা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে জুবাইর। প্রতিদিন নিজেই নিয়ে যাবে, আবার আসার সময় নিয়ে আসবে। আজকেও সেই একই রুটিন। জুবাইর 20 মিনিট যাবত দাঁড়িয়ে আছে নিহার জন্য, কিন্তু নিহার কোনো হদিস নেই। জুবাইর ভয় পাচ্ছে ভীষণ, কোনো বিপদ হলো নাকি কে জানে। মেয়েটা খুব বেশিই দুষ্ট। নিহাকে কলেজে রেখে যাওয়ার পর যখন ভার্সিটি যায় তখন মনে হয় কলেজাটা এই কলেজে রেখে গেছে। সারাক্ষণ চিন্তা হয় বউটার জন্য। বউটা এতটাই ছোট যে ভালো মন্দ ঠিকমতো বুঝেই না। আরেকবার ঘড়ির দিকে দেখল জুবাইর, আধা ঘন্টা হতে চলেছে, মেয়েটা আসছে না। মাথা তুলে সামনে তাকাতে দেখলো তার রুদ্রময়ী হেলে দুলে আসছে, নিকাব খোলা। নিহা জুবাইরের সামনে দাঁড়িয়ে বলল, জুবা আমি খুবই ক্লান্ত, পানি খাবো, তারপর ফুচকা। তুমি বলেছিলে তুমি আজকে আমাকে ফুচকা নিয়ে দেবে। নিকাব খোলা কেন তোমার? শক্ত কণ্ঠে বলল জুবাইর। নিহা এতক্ষণে জুবাইরের দিকে তাকায়নি। জুবাইরের শক্ত কণ্ঠ শুনে জুবাইরের দিকে তাকিয়ে ভয় পেল। খুব রাগী ভাবে তাকিয়ে আছে। নিহা আস্তে করে নিকাব লাগিয়ে দিল। জুবাইর কিছু না বলে হাত ধরে রাস্তা পার করলো। রাস্তার পাশ থেকে ফুচকা প্যাকেট করে নিয়ে রিক্সা নিল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসেই ফুচকার প্যাকেট ধপ করে টেবিলের উপর রেখে রুমে চলে গেল জুবাইর। নিহা ভীতু চোখে জুবাইরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এতগুলো দিনে কোনোদিন জুবাইরকে রাখতে দেখেনি নিহা। আস্তে করে ব্যাগটা রেখে রুমে গেল। বোরকা খুলে একপাশে রেখে জুবাইরের দিকে তাকালো। মনে হচ্ছে এখনও রেগে আছে। নিহা জুবাইরের কাছে গেলে জুবাইর সরে বারান্দায় চলে যায়। নিহার এবার খুব কান্না পাচ্ছে। সেও জুবাইরের কাছে গিয়ে হাত চেপে ধরে বলল, জুবা প্লিজ কথা বলো। আচ্ছা চলো আমরা ফুচকা খাই, তোমার জন্য এনেছি, তুমি খেয়ে নাও। কথাটা বলেই জুবাইর বেরিয়ে গেল। নিহা ছলো ছলো চোখে তাকিয়ে রইল জুবাইরের যাওয়ার দিকে। এরকম এর আগে কখনোই হয়নি। নিহা সেখানেই বসে পড়ে। কেমন যেন একটা যন্ত্রণা হচ্ছে। এর আগে কখনোই এমন অনুভূতি হয়নি। নিহা হিচকে তুলে কাঁদছে। সন্ধ্যার পরপরই জুবাইর ফিরে আসে। তখন ডাক করে বেরিয়ে গিয়েছিল, কিন্তু এখন মনটা ছটফট করছে। জুবাইর নিজেই নিজেকে শাসায়, এরকম না করলেই পারত। মেয়েটা খুবই চঞ্চল স্বভাবের, যদি একটু ধৈর্য ধরে বুঝিয়ে বলতো তাহলেই বুঝত। এখন কি করছে কে জানে। নিজেকে খুব বকে রুমে এলো। নিহা শুয়েছিল। জুবাইরকে দেখে উঠে বসে। জুবাইর তাড়াতাড়ি করে নিহার পাশে এসে বসে। খুব কান্নার কারণে তার রৌদ্রময়ীর চোখ মুখ লাল হয়ে গেছে। জুবাইর নিহাকে ধরতে গেলে নিহা সরে গিয়ে রেগে বলল, ধরবি না আমাকে? সরি নিহা। লাগবে না তোর সরি, যেখানে গিয়েছিলি সেখানে যা। আমার কাছে কেন এসেছিস? আমাকে তো খালি বকতে ইচ্ছে করে তোর, একটুও ভালোবাসিস না তুই আমাকে। নিহা শব্দ করে কেঁদে দিল। জুবাইরের কাছে এলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। একটু পর আবার নিজে জুবাইরের বুকে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। জুবাইর বলল, সরি পাখিটা, মাফ করে দাও, আর কখনো এমন করব না তোমার সাথে, এবারই শেষবার, প্লিজ আর কেঁদো না, তুমি কাঁদলে আমার একটুও ভালো লাগে না। নেহা জুবাইরের শার্ট খামচে ধরে অভিমানী কণ্ঠে বলল, তুমি আমাকে কেন ফেলে গিয়েছিলে জুবা? জানো আমি কত কষ্ট পেয়েছি, আমাকে তুমি একটুও ভালোবাসো না। এরকম কিছু না নিহু, আমি তোমাকে অনেক ভালোবাসি। নেহা এবার রেগে হিসিয়ে বলল, তাহলে আমাকে কেন ফেলে চলে গিয়েছিলে? জানিস আমি কত কেঁদেছি? তুই খুব পচা, খুব খুব। আবারও কেঁদে ওঠে। জুবাইর এবার কান ধরে বলল, এই যে কান ধরেছি, আর কখনো এমন করব না, প্রমিস। তাহলে আমাকে এখন আদর করে দে, তাহলে বুঝবো তুই সত্যিই বলছিস।
ওরে অভিমানীটা, খুব পেকে গেছো তাই না? বেশ কিছুক্ষণ তাদের মায়াবী মুহূর্ত কাটার পর নিহা জুবাইরের দিকে তাকিয়ে বলল, জুবা, তুমি সত্যি আমাকে ভালোবাসো? আর তুমি? বলবো না, তোর জন্য আমি ফুচকা খাইনি। আচ্ছা আসো, এখন খেয়ে নাও। নিহা আবার অভিমান করে নাক টেনে বলল, কালকে তুমি বলেছিলে আমরা একসাথে ফুচকা খাবো, তুমি আমাকে খাইয়ে দেবে। যদি খুব বেশি ঝাল লাগে তাহলে তুমি আমাকে আদর করে ঝাল কমিয়ে দেবে, কিন্তু তুমি কিছুই মনে রাখোনি। তুমি শুধু মুখেই বলো ভালোবাসো, কিন্তু আমাকে একটুও ভালোবাসো না। জুবাইরের হাসে। নিহার বলার ভঙ্গি এত মায়াবী ছিল যে এই পাগলিটার সাথে একেবারেই রেগে থাকা যায় না। পাগলিটা খাবার টেবিলের সামনে এসে নিহাকে কোল থেকে নামিয়ে চেয়ারে বসিয়ে দিল। প্লেটে ফুচকাগুলো নিতেই নিহা খুশি হয়ে যায়। একটা ফুচকা রেডি করে নিহার মুখে দিতেই নিহা কামড়ে অর্ধেক খেয়ে বাকি অর্ধেক জুবাইরের মুখে পুরে দিয়ে বলল, জানো, বাবাই বলেছে দুইজন একসাথে ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। তুমি তো আমায় একটুও ভালোবাসো না, তাই আমার খাওয়া অর্ধেক ফুচকা দিলাম, এতে যদি একটু ভালোবাসা বাড়ে তোমার। পাগলিটা, তোমাকে আমি অনেকটাই ভালোবাসি, তুমিই বুঝো না আমাকে। জুবা, চলো না আমরা পুকুর পাড়ে বসে ফুচকা খাই, একটু পর তো তুমি আবার মসজিদে চলে যাবে। আচ্ছা চলো। দুজনে পুকুরের পানিতে পা ডুবিয়ে বসলো। জুবাইর সব ফুচকা রেডি করে প্লেটে রাখলো, তারপর তেঁতুলের টক পানি প্লেটে ঢেলে দিল। নিহা গাপুস গুপুস করে খাওয়া শুরু করেছে। জুবাইর শব্দ করেই হেসে ফেলে। নিহা জুবাইরের হাসির দিকে তাকিয়ে বলল, জুবা, তোমার হাসিটা অনেক সুন্দর। জুবাইর কিছু বলার আগেই নিহা একটা ফুচকা জুবাইরের মুখে পুরে দিয়ে খিলখিল করে হেসে ওঠে। ঝিরিঝিরি বাতাসে কৃষ্ণচূড়া গাছ থেকে ফুল ঝরে পড়ে ওদের দুজনের উপর। জুবাইর অদ্ভুত নয়নে নিহার দিকে তাকিয়ে আছে, কারণ এই প্রথম কেউ একজন বলেছে তার হাসি সুন্দর। জুবাইর মনে মনে বলে, আমার হাসি নয়, তোমার তাকানো সেই চাহনি খুব বেশি সুন্দর নিহু, তাই আমার হাসি সুন্দর লেগেছে তোমার কাছে। তোমার মনটা সুন্দর, অদ্ভুত সুন্দর, তাই তো আমার মতো একজনকে তোমার খুব ভালো লাগে। খাওয়া শেষে নিহা পুকুরের পানিতে হাত ধুয়ে নিল। হাতটা জুবাইরের শার্টে মুছে মুখ খুঁড়িয়ে মুখে হাত চেপে হেসে ওঠে। জুবাইর কিছু বলল না, অন্যরকম ভালো লাগা কাজ করছে মনে। আকাশে চিকন একটা চাঁদ উঠেছে। নিহা এগিয়ে এসে জুবাইরের কাঁধে মাথা রেখে বলল, চাঁদটা অনেক সুন্দর তাই না জুবা? কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি সুন্দরী তুমি, আমার রৌদ্রময়ী। বাতাসের ঝাপটায় কৃষ্ণচূড়া ফুলগুলো আবারও ওদের ওপর এসে পড়ল। নিহা লম্বা চুল ছেড়ে দিয়েছে। নিহার চুলের মিষ্টি ঘ্রাণে সাথে মাটির ঘ্রাণ, দুইটা মিলেমিশে একটা নতুন ঘ্রাণের উদ্ভব হলো, যা জুবাইরের কাছে পারফিউমের ঘ্রাণ থেকেও বেশি সুবাসিত লাগছে। একটা ফুল নিয়ে কানে গুজে জুবাইরের দিকে ফিরে বলল, আমাকে কেমন লাগছে জুবা? রৌদ্রময়ী। নিহা খিলখিলিয়ে হাসে। জুবাইর সেই হাসির শব্দ শুনে নুপুরে রিনিঝিনি শব্দের মতো মধুর লাগে নিহার হাসি। জুবাইর আনমনে নিহাকে একপাশ থেকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায়। নিহা হাসি থামিয়ে জুবাইরের দিকে তাকিয়ে থাকে। নিহার চাহনি দেখে যে কেউ বলে দেবে নিহার চোখে সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ জুবাইর। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দেওয়ার পর জুবাইর নিহার হাত ধরে রাস্তা পার করে কলেজ গেটের সামনে নিয়ে এলো। ভেতরে ঢোকার আগে নিহা আহ্লাদি হয়ে জুবাইরকে বলল, যাব না ভেতরে। কেন? এক শর্তে যাব। কি শর্ত? আমাকে ভালোবাসি বলো। তুমি তো নিজ থেকে বলোই না, আমি জোর দিয়েই বলাই। ভালোবাসি আমার রৌদ্রময়ীকে। নিহা হাসে। জুবাইরের হাত ধরে বলল, তাড়াতাড়ি আসবে আমাকে নিতে। ঠিক আছে, এবার যাও, বেশি দুষ্টুমি করবে না কিন্তু। ঠিক আছে ঠিক আছে। নিহা ভেতরে ঢুকলো। পেছনে ফিরে আরেকবার তাকালো জুবাইরের দিকে, হাত নাড়িয়ে বিদায় দিল। জুবাইর ততক্ষণ দাঁড়িয়েছিল যতক্ষণ নিহাকে দেখা গেছে। আজকে সকাল থেকে মনটা কেমন যেন খচখচ করছে। আল্লাহর কাছে দোয়া চাইল নিহার যেন কিছু না হয় এই বলে। ক্লাসে যেতে নিহার বান্ধবীরা সবাই নিহাকে ঘিরে ধরল। নিহার 3 জন বান্ধবী, গ্রামে থাকলেও তারা অতি মডার্ন। বান্ধবীদের নাম সোনিয়া, মারিয়া এবং সুইটি। নিহা ওদের সালাম দিয়ে ব্যাগ রাখলো বেঞ্চে, বোরকা খুলে ভেতরে রাখলো। সুইটি বলল, আচ্ছা নিহা, তোকে যে একটা ছেলে দিয়ে যায় এবং নিয়ে যায়, ছেলেটা কে? নিহা একটু লাজুক হেসে বলল, আমার হাজব্যান্ড। কেন? বাকি 3 জনে নিজেদের দিকে চাওয়াচাই করে নিহার দিকে তাকালো। নিহা ওদের তাকানো দেখে বলল, কি মানে, তুই বিবাহিত? হ্যাঁ। বিয়ের কয় মাস চলছে? আমি তো জানি না, গুণে রাখিনি, ওনার থেকে জিজ্ঞেস করব। সানিয়া নিহার কাঁধে হাত রেখে বলল, তুই এত সুন্দর একটা মেয়ে হয়ে এরকম একটা ছেলেকে কিভাবে বিয়ে করলি? মানে? মারিয়া বলল, তুই তোর হাজব্যান্ডের দিকে কখনো ভালোভাবে তাকিয়েছিস? প্রতিদিনই তাকাই, তারপরেও তোর চোখে কিছু ধরা পড়েনি? কি ধরা পড়বে? সুইটি বলল, তুই এত বোকা কেন? এজন্যই তো এরকম একটা লোক তোকে বোকা বানিয়ে রেখেছে এতদিন। মানে তুই দেখেছিস লোকটা দেখতে কতটা কুৎসিত, আফ্রিকার নিগ্রোদের মতো, তার উপর বেটে, গাল ভর্তি দাড়ি, দেখে মনে হয় কয়েক বাচ্চার বাপ। তুই কি দেখে এটাকে বিয়ে করলি? বাবাই আমাকে বিয়ে দিয়েছে। এরা কিছুক্ষণ চুপ করে রইল। সুইটি মারিয়ার দিকে তাকাতে ইশারায় কিছু বুঝালো। 3 জনে মনে মনে পৈশাচিক হাসে। নিহাকে বলল, আমার কি মনে হয় জানিস? নিহা আনমনে উত্তর দিল, কি?
লোকটা তোর বাবাইকে পটিয়ে তোকে বিয়ে করেছে, কারণ এই ধরনের লোকের কাজই হলো দেখে দেখে কচি মেয়ে বিয়ে করা। এরপর যখন মন মতো খাওয়া হয়ে যায় তারপর আরেকটা ধরবে। কী সব বলছিস তোরা? আমার জুবা অনেক ভালো, ও আমাকে অনেক ভালোবাসে। আরে এটা তো ওদের মুখের কথা, কিন্তু মনে মনে তাদের একটাই চাওয়া। না না, আমার জুবা মোটেও এমন না। মারিয়া নিহার দিকে তাকিয়ে বলল, আচ্ছা একটা প্রশ্নের জবাব দে, তার সাথে তোর শারীরিক সম্পর্ক হয়েছে? নিহা চুপ রইল। কোন দিন হয়েছে? প্রথম দিন। দেখেছিস, একদিনও অপেক্ষা করতে পারল না। তাদের উদ্দেশ্যই হচ্ছে সুন্দরী মেয়েদের, তার উপর তোকে কেমন প্যাকেট করে রাখে। এমন করে রাখার মানে কি? এগুলো বাড়াবাড়ি নয় কি? তুই কি তাকে রেখে চলে যাবি যে এজন্য এমন প্যাকেট করে রাখতে হবে তোকে? তোকে এগিয়ে যেতে দিচ্ছে না। নারী পুরুষ এখন সমান অধিকার, সবাই এখন নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে। আর তোকে কিনা এরকম ভূত বানিয়ে রেখে সবার পেছনে ফেলে রাখছে। এর কারণ কি বুঝতে পারছিস? কারণ হলো পরে তুই যদি তার উদ্দেশ্য বুঝে যাস তখন যেন ছেড়ে যেতে না পারিস, তাই এমন পরিকল্পনা। নিহা চুপ করে আছে। মারিয়া আরেকটু উস্কে দিয়ে বলল, আমার তো আরও অনেক কিছুই মনে হচ্ছে। কি? নিহা বলল। ওদের তিনজনের কথা শুনে নিহার সত্যি মনে হচ্ছে জুবায়ের ওকে বিয়ে করেছে ওর কামভাব পূরণ করতে। নিহার চোখে পানি চিকচিক করে ওঠে, রাগ ওঠে খুব। এখন মনে হচ্ছে ও আসলে বোকা এবং অন্ধ। এতগুলো দিন একসাথে ছিল অথচ লোকটার উদ্দেশ্য ধরতে পারেনি। তার উপর এমন কুৎসিত, ছি। নিহা ওদের কিছু না বলেই ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। ওয়াশরুমে এসে অনেক কেঁদেছে। চোখে মুখে পানি দিয়ে ব্যাগ থেকে বোরকা বের করে পরে নিল। তারপর গার্ডিয়ানদের সাথে লুকিয়েই বেরিয়ে গেছে কলেজ থেকে। জুবায়ের গার্ডকে বলে গেছে সে না আসা পর্যন্ত নিহাকে যেতে যেন না দেয়। নিহা রাস্তায় হাঁটছে আর ওদের তিনজনের বলা কথাগুলো ভাবছে। জুবায়ের গার্ডকে বলেছে আমাকে যেন বের হতে না দেয়। তার মানে ও সত্যি আমাকে দমিয়ে রাখতে চায়, বন্দি করে রাখতে চায়, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। এজন্য আমাকে ঘর থেকে বের হতে দেয় না, নিজের মতো চলতে দেয় না। বাবাই, তুমি কেন আমাকে এমন লোকের সাথে বিয়ে দিলে? কেন বাবাই, কেন? কলেজ ছুটির আগ থেকেই জুবায়ের দাঁড়িয়ে ছিল গেটের সামনে। ছুটির পরেও নিহা এলো না। অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা পার হয়েছে। জুবায়ের গার্ডদের সাথে বেশ রাগারাগি করেছে। একটা জলজ্যান্ত মানুষ কলেজ থেকে কিভাবে গায়েব হয়ে যায়? যেভাবে কলেজের রুলস ভীষণ স্ট্রিক্ট। জুবায়ের এর অবস্থা পাগলের মতো। রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখলো গেটে তালা মারা, মানে নিহা বাড়িতেও আসেনি। জুবায়ের হতাশ হয়ে ঘরের পাশের মসজিদের বারান্দায় বসে পড়ে। ভীষণ কান্না পাচ্ছে। রাসেলের কথা মনে পড়তে আরও অস্থির হয়ে পড়ে। এলোমেলো পায়ে হেঁটে বেরিয়ে এসে মসজিদ থেকে চারিদিক অন্ধকার দেখছে জুবায়ের। ইতিমধ্যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে। কি জবাব দেবে সে তার চাচাকে? উনি তো বেশ ভরসা করে তুলে দিয়েছেন নিহাকে ওর কাছে। এর মধ্যে ফোনটা বেজে ওঠে। মোবাইল নিয়ে দেখলো চাচা ফোন দিয়েছে। জুবায়ের গলা শুকিয়ে আসে। নিহার কথা জানতে চাইলে কি বলবে? ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল। আবার বেজে উঠতে রিসিভ করে কানে ঠেকালো। কিছু বলার আগে ওপাশ থেকে রিয়াজ বলল, বাবা তুই এই বাড়িতে চলে আয়, নিহা এখানেই আছে। জুবায়ের যেন প্রাণ ফিরে এলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে শুকরিয়া জানালো আল্লাহকে। কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, আসছি এক্ষুনি। জুবায়ের বেশ তাড়াতাড়ি পৌঁছালো শেখ ভিলায়। ভেতরে গিয়ে দেখলো রিয়াজ এবং সাবিহা বসে আছে। ওনাদের সালাম দিয়ে জুবায়ের নিহার কথা জিজ্ঞেস করলো। ওনারা বললেন নিহা ওর রুমেই আছে। জুবায়ের আর অপেক্ষা করল না, তাড়াতাড়ি চলে গেল রুমে। নিহা জানালার পাশেই দাঁড়িয়েছিল। জুবায়ের রুমে ঢুকে শব্দ ছাড়াই দরজা আটকে দিল। আস্তে হেঁটে গিয়ে নিহার পেছনে দাঁড়ালো। নিহা ঘুরতে জুবায়েরকে দেখে চমকে ওঠে। কি বলবে ভেবে পেল না, কিন্তু এতটুকু বুঝতে পারছে জুবায়েরকে এখন আর ওর ভালো লাগছে না। জুবায়ের শান্ত কণ্ঠে জানতে চাইল, নিহা তুমি এখানে আসবে আমাকে বলনি কেন? আমাকে বললে তো আমি নিজেই তোমাকে নিয়ে আসতাম, না বলে চলে এসেছো কেন? আমার কেমন লেগেছে ওই মুহূর্তে তুমি বুঝতে পারছো? এখন কি আমি আমার বাবার বাড়িতেও আসতে পারবো না? সব কিছুতে আপনার অনুমতি নিতে হবে কেন? আমি নিজে কি কিছু করতে পারি না নাকি? আমি এখন বাচ্চা নই। নিহা কিছুটা রেগেই বলল। জুবায়ের বেশ ঝটকা খেল। নিহার আচরণ একদম অন্যরকম লাগছে। কলেজে যাওয়ার আগের নিহা আর এই নিহার মাঝে অনেক তফাৎ, কোনো মিল নেই। জুবায়ের নিজেকে সামনে নিয়ে বলল, নিহা কি হয়েছে তোমার? কোনো কারণে রেগে আছো তুমি? নিহা বিরক্ত হয়ে বলল, কিচ্ছু হয়নি আমার, ঠিক আছে আমি। এভাবে কথা বলছো কেন? উফ, চুপ করবেন? ভালো লাগছে না এত কথা বলতে। এসেছি পর্যন্ত বাবাই 1000টা প্রশ্ন করেছে। বিয়ে দিয়েই আমাকে একদম পর করে দিয়েছে। এখন আমি নিজের মর্জি মতো এখানে আসতেও পারবো না। এখানে আসলেও আপনাকে লাগবে, যত সব। জুবায়ের চুপ করে রইল। নিহার কথার পেছনে আর কোনো কথা জোগালো না। আসলে জুবায়ের নিহাকে বুঝতে পারছে না। কলেজে যাওয়ার আগে তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো ওর? কেটে গেছে 1 মাস। নিহার সম্পূর্ণ বদলে গেছে এই 1 মাসে। জুবায়ের খুব কষ্ট পায় নিহার আচরণে, কিন্তু কিছু বলতেও পারে না। নিহা কেমন যেন বড় হয়ে গেছে। আগের সেই পিচ্ছি দুষ্টু চঞ্চল নিহাটা আর নেই। জুবায়ের খুব মিস করে নিহার আগের আচরণগুলো। একটু হলেই তুই তুই করে বকে দিত, আবার কিছুক্ষণ পরেই তুমি তুমি করে বলতো। অভিমান করলে আপনি আপনি শুরু করত। জুবায়ের আনমনেই হাসে।
পাশ ফিরে নিহাকে দেখলো। নিহা এখন অনেক অবহেলা করে, ঠিকমতো কথা বলে না, আগের মতো মেশে না, এমনকি রাতেও আগের মতো বায়না করে জড়িয়ে ধরে ঘুমায় না। এই নিহাকে চিনতে খুব কষ্ট হয় জুবাইরের। আজ জুবাইর ইচ্ছে করে নিহাকে জড়িয়ে ধরল। নিহা তৎক্ষণাৎ হাতটা ঝটকা মেরে সরিয়ে দিল। জুবাইর আবার হাত রাখতেই নিহা উঠে বসে বলল, সমস্যা কি আপনার? বারবার গায়ে হাত দিচ্ছেন কেন? ভালো লাগছে না এইসব। নিহা, তুমি এমন করছো কেন? কেন এত বদলে গেলে? এই নিহাকে বড্ড অচেনা লাগে আমার। আগের নিহাটা যেন কোথায় হারিয়ে গেছে। আগের নিহাকে খুব মিস করি। তুমি? জুবাইরকে থামিয়ে দিয়ে নিহা বিরক্ত হয়ে বলল, আপনার এসব আবেগময় কথা শুনতে ভালো লাগছে না। সবসময় শুধু আগের নিহা করেন। আমি আছি। আগে বোকা ছিলাম, এখন বুঝতে শিখেছি। আর আপনার যদি কাউকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছা হয় তাহলে আরেকটা বিয়ে করে তাকে জড়িয়ে ধরে ঘুমান। আমার মতো ছোট মেয়েকে জ্বালাবেন না। আপনার বয়সের কাউকে বিয়ে করুন গিয়ে। জুবাইর ফের নিহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি এতটাও বুড়ো নই যতটা তুমি ভাবো। আমি তোমার থেকে মাত্র 3 বছরের বড়। দাড়ির কারণে বয়স্ক লাগে। তুমি আমার রৌদ্রময়ী, আর কাউকে সেই জায়গাটা দিচ্ছি না। নেহা জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে, কিন্তু জুবাইরের বলিষ্ঠ হাতের বন্ধন থেকে বের হতে পারছে না। রেগে বলল, ছাড়ুন তো, ভালো লাগে না আপনার এসব আবেগী কথাবার্তা। জ্বালাবেন না আমাকে, ছাড়ুন। এত অবহেলা করো কেন বলো তো? জানো, মানুষ তার প্রিয়জনের অবহেলা পেয়ে নিঃশেষ হয়ে যায়। একদিন দেখবে সত্যিই হারিয়ে যাব, তখন সুখে থেকো, তোমাকে জ্বালানোর কেউ থাকবে না। জুবাইর উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। চোখের কোণে পানি জমেছে। নিহার আচরণ সত্যিই মানতে পারছে না। নিহার অবহেলাটা একদম সহ্য হয় না জুবাইরের। নিহাও শুয়ে পড়ল, তবে এবার জুবাইরের দিকে মুখ করে শুয়েছে। জুবাইরের একদিন দেখবে সত্যি হারিয়ে যাব কথাটা নিহার কানে বাজে। মনটা কেমন যেন খারাপ হয়ে গেছে, কান্না পাচ্ছে এখন। নিহা ঠিক করলো ও আর জুবাইরের সাথে খারাপ ব্যবহার করবে না, আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু কলেজ থেকে ফিরে এসে নিহা আবার আগের মতো হয়ে গেল। জুবাইরকে যেন ওর দুশ্মন মনে হচ্ছে। জুবাইরের 2nd সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হলো কিছুদিন আগে। এখন সে একদম ফ্রি। বাসায় থেকে নিহার সাথে সুন্দর সময় কাটাতে চায়, কিন্তু নিহা ওকে পাত্তাই দেয় না। তাই কোচিংয়ে টিউশনে চলে যায়। নিহার অবহেলা দিন দিন যেন বাড়ছে। জুবাইর প্রায় সময় লুকিয়ে কাঁদে। খুব কষ্ট হয় প্রিয় মানুষের অবহেলায়। আজ বাসায় আছে জুবাইর। রুমে এসে দেখলো নিহা বিছানার সামনে দাঁড়িয়ে আছে। জুবাইর নিহাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। মুখটা নিহার মুখের কাছে নামিয়ে আনতেই নিহা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম ছোবেন না আমায়। সবসময় আপনার এসব অত্যাচারগুলো ভালো লাগে না। আমার এই ছোটোখাটো ভালোবাসাগুলো তোমার কাছে অত্যাচার মনে হয় নিহা? হ্যাঁ, মনে হয়। কেন বিয়ে করছেন আপনি আমাকে? নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, তাই না? কিসের স্বার্থের কথা বলছো তুমি? একদম ঢং করবেন না। আমি বেশ ভালো করে জানি আপনি বাবাইকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে বিয়ে করেছেন, যাতে আপনার উদ্দেশ্য সফল হয়। কিসের উদ্দেশ্য? কিসের কথা বলছো তুমি? আপনি বুঝেন না, তাই না? কিসের উদ্দেশ্য? আমি বোকা তো, তাই আমাকে দিয়ে ভালোভাবে উদ্দেশ্য সফল করতে পারবেন, এজন্যই বিয়ে করে বন্দি রেখেছেন। বেশ ভালোই বুঝি আমি এসব। নিহা, উল্টাপাল্টা কিসব বলছো? কোচিং মেয়ে দেখেছেন তো, তাই নিজেকে সামনে রাখতে পারেননি, এজন্য বিয়ে করেছেন। তাই তো প্রতি রাতে আপনি আমার সাথে। নিহা, চিৎকার করছেন কেন? সত্যি বলায় গায়ে লেগেছে? এখন কি গায়ে হাত তুলবেন? না জেনে কথা বলা ঠিক নয় নিহা। তুমি যদি আমার সাথে থাকতে না চাও তাহলে যেতে পারো, আমি জোর করবো না তোমায়। জুবাইর বেরিয়ে গেল ঘর থেকে। নিহা পালঙ্কের ওপর বসে কেঁদে ফেলল। রিয়াজুল শেখ নিজেদের গাছের কিছু ফলমূল রান্না করা তরকারি নিয়ে জুবাইরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আজকে তিনি একটা কারণে যাচ্ছেন। ইদানিং বেশ ভালোই লক্ষ্য করেছেন তিনি জুবাইরকে। সবসময় কেমন যেন মনমরা হয়ে থাকে। জিজ্ঞেস করলে কিছুই বলে না। জুবাইরের বাড়িতে এসে সদর গেট খোলা দেখে রিয়াজ ভেতরে গেলেন। কাউকে না ডেকে হাতের সব জিনিস টেবিলের উপর রাখতেই নিহার গলা শুনতে পেলেন। ওদের রুমের সামনে দাঁড়াতে ভেতরের সব কথা শুনলেন তিনি এবং খুব আশ্চর্য হলেন। নিহা এভাবে ব্যবহার করে জুবাইরের সাথে, তাই ছেলেটা সারাদিন মনমরা হয়ে থাকে। আর কি সব বলছে নিহা ওকে, অযথায় দোষ দিচ্ছে ছেলেটাকে। জুবাইর বের হওয়ার সময় তিনি লক্ষ্য করেছেন জুবাইর কাঁদছিল, যার কারণে রিয়াজকে খেয়াল করেনি। রিয়াজ এবার রুমের ভেতরে গেল। গিয়ে দেখলেন নিহা কাঁদছে। বাবাকে দেখে কান্নার মাত্রা বেড়ে গেল। রিয়াজ মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কাঁদছিস কেন? বাবাই, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। কারণটা জানতে পারি? আমার এখানে ভালো লাগে না, ওনাকেও ভালো লাগে না। জুবাইর কালো বেটে বলে, জুবাইর তোকে কখনোই বিয়ে করতে চায়নি নিহা, আমি ওকে জোর করেছিলাম। মানে? বিস্ময় নিয়ে প্রশ্ন করল নিহা। আমাদের পাড়ার বখাটে রাসেলকে তো চিনিস। তোর জন্য যেদিন পুতুল নিতে গিয়েছিলাম সেদিন রাসেল আমাকে থ্রেট দিয়েছিল, তোকে ওর সাথে বিয়ে না দিলে তুলে নিয়ে যাবে। আমি খুব ভয় পাই, তখনই ঠিক করি তোর বিয়ে দেব এমন কারোর সাথে যে তোকে আমার মতো করে আদর যত্ন করে আগলে রাখবে। আর আমার চোখে জুবাইরের চেয়ে দায়িত্বশীল আর কাউকে চোখে পড়েনি। জুবাইর বারবার বলেছিল তোর মত নিতে, আমি নেইনি। তুই তো কিছুই বুঝিস না, তাই আমি নিজেই তোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন যদি জানতাম আমার মেয়ে আজ এত বড় হয়ে যাবে তাহলে কখনোই তোকে জুবাইরের সাথে বিয়ে দিতাম না। মাফ করে দিস মা আমাকে।
নিহা কান্না থামিয়ে তার বাবার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে সত্যি কেউ বদলে গেছে, একটু বেশি করে ফেলেছে কি। নিহা আবার তার বাবার দিকে তাকালো। রিয়াজ বলল, জুবাইরের বয়স এত বেশি না নিহা, তোর থেকে 3 বছরের বড়। তুই দুনিয়ায় আসার আগেই আমার ছোট্ট যুবুটা এতিম হয়ে যায়। পরিবারের কেউ ওকে রাখতে চায়নি। এতিমের ভার এই সমাজের কেউ নিতে চায় না রে মা। খুব কম সময়ে যুবুটা একা হয়ে গিয়েছিল। আমি ওকে নিয়ে আসি আমার কাছে, নিজের ছেলের মতো যত্ন করে বড় করেছি। জুবাইর ছোট থেকে খুব বিনয়ী স্বভাবের ছিল। জুবাইর আমাদের বাসায় আসার কিছুদিন পর তুইও দুনিয়ায় আসিস। রিয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর দাড়ি রাখার কারণে ওকে বেশ বয়স্ক দেখা যায়। তুই চিন্তা করিস না মা, তোকে আমি কোনোদিন বোঝা ভাববো না। তুই জুবাইরের সঙ্গে থাকতে না চাইলে আমি তোকে আমার কাছে নিয়ে যাব। জুবাইরের সাথে থাকতে কখনোই জোর করব না। নিহা অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, আর জুবা? ওকে নিয়ে ভাবিস না, ওকে আমি সামলে নেব। নিহা চুপ করে রইল। রিয়াজ নিহার দিকে তাকিয়ে দেখলেন নিহা নরম হয়েছে অনেকটাই। রিয়াজ এবার বিস্তারিত আলোচনায় গেলেন। নিহাকে নিজের দিকে ঘুরিয়ে বললেন, শোন, তোকে একজনের গল্প শোনাই, যে দেখতে জুবাইরের মতো বেটে এবং কালো ছিল। এমনকি সেও এতিম ছিল, এই জন্য সবাই তাকে ঘৃণা করত। কিন্তু তার খুব ইচ্ছা ছিল বিয়ে করবে, ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকবে, দুজনে সংসার করবে, তারপর তাদের ঘর আলো করে আসবে বেশ কয়েকটা বাবু। কিন্তু সে এতিম বলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে চাইল না। একদিন খুব মন খারাপ করে সে তার বন্ধুর কাছে গিয়ে বলল, আচ্ছা, আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি আমি জান্নাতের হুর বিয়ে করতে পারবো? তার বন্ধু তার মনের অবস্থা বুঝতে পারলেন, নিজে আয়োজন করে বিয়ে দিলেন। একদিন যুদ্ধ হলো, সে সেখানে শহীদ হলো। তার বন্ধু তার লাশের সামনে দাঁড়িয়ে বলল, নিশ্চয়ই তুমি তোমার কাঙ্ক্ষিত সঙ্গীকে পেয়ে গেছো। সেই দুজন মানুষ হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহা তার বাবার দিকে তাকিয়ে আছে। রিয়াজ মেয়েকে বললেন, এই যে জুবাইর কালো বেটে বলে অবহেলা করিস, ও যদি জান্নাত পেয়ে যায় সেদিন তোর চেয়ে সুন্দরী হুর বিয়ে করতে পারবে। সেদিন তুই কিছুই বলতে পারবি না, তুই জাহান্নামের আগুনে পুড়তে থাকবি সারাটা জীবন। জানিস তো আখিরাতে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। তাছাড়া জান্নাতে পুরুষদের দাড়ি থাকবে না, লোম থাকবে না, তারা বেটে হবে না, তারা খুব সুদর্শন যুবক হয়ে জান্নাতে যাবে। তাদের সঙ্গিনীরাও হবে যুবতী নারী, যাদের রূপ কোনোদিনই কমবে না, বরং আরও বাড়তে থাকবে। একবার ভাবতো, জুবাইর শহীদ হয়ে গেল আর হুর পেয়ে গেল, তখন তুই কিছু করতে পারবি? কিন্তু যদি তুই এখন ওকে ভালোবাসিস আর ওর মন ভালো রাখিস, তাহলে জান্নাতে তুই ওর স্ত্রী হবি। সেদিন জুবাইর তোর মনের মতো সুদর্শন যুবক হয়ে জান্নাতে আসবে তোর কাছে। তোরা সারা জীবন জান্নাতে থাকবি। জুবাইর শহীদ হবে কিভাবে? যারা হকের পথে থাকে, হক কথা বলে, তাদের শত্রুর অভাব হয় না। জুবাইরের শত্রুর অভাব নেই। হক বলতে গিয়ে, হক প্রচার করতে গিয়ে কেউ মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে। ধর জুবাইরকে কেউ মেরে ফেললো, ও কিন্তু শহীদের মর্যাদা পেয়ে যাবে, সাথে জান্নাতি হুর। সত্যি বাবাই? ওসব ছাড়, এখনকার কথা ভাব। তুই জানিস না মা, যারা বিধবা বা ডিভোর্সি তারা দ্বিতীয় বিয়ের সময় ছেলের বাহ্যিক রূপ দেখে না, মনের দিক থেকে কেমন সেটাই দেখে। জুবাইর কিন্তু মনের দিক দিয়ে 199। তুই ছেড়ে দিলে জুবাইর অনেক ভালো মেয়ে পাবে। হ্যাঁ, তোর মতো সুন্দরী পাবে না, কিন্তু একজন দায়িত্বশীল প্রেমময়ী স্ত্রী পাবে। তখন জুবাইর ওকে তোর চেয়েও ভালোবাসবে, খাইয়ে দিবে, আদর করে চুল আঁচড়ে দেবে, একসাথে পুকুর পাড়ে বসে জ্যোৎস্না বিলাস করবে, রাতে ওকে বুকে নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেবে। যেসব অধিকার তোর ছিল সেসব তখন অন্য কেউ পাবে, এবং খুব ভালোভাবেই পাবে। তাই আমি জুবাইরকে নিয়ে চিন্তা করি না। চল এবার। কোথায়? তুই না বলি তুই থাকবি না এখানে? বাবাই তুমি চলে যাও, আমি যাব না। রিয়াজ মুচকে হাসলেন, উঠে দাঁড়ালেন চলে যাওয়ার জন্য। বেরিয়ে আসার আগে বললেন, স্বামীর মনে কষ্ট দিয়ে কোনো নারী জান্নাত পাবে না, এটা মাথায় রাখিস। আজকে যদি জুবাইরের মনের মধ্যে চাপা কষ্ট নিয়ে মারা যায়, তুই কোনোদিন জান্নাত পাবি না নিহা। রিয়াজ চলে যেতে নিহা সবকিছু ভাবতে লাগলো। এখন মনে হচ্ছে সে আসলেই ভুল করেছে, এমনটা না করলেও পারত। বান্ধবীদের কথা শুনে যা নয় তাই বলেছে জুবাইরকে, অথচ লোকটা কোনোদিন কিছুই বলেনি, একটা ধমকও দেয়নি। নিহার চোখে পানি চলে এলো। যদি সত্যি জুবাইর অন্য কাউকে বিয়ে করে নেয় তাহলে? ও তো কয়েকবার বলেছে জুবাইরকে আরেকটা বিয়ে করতে, কিন্তু এখন সত্যি খুব কষ্ট হচ্ছে। ও জুবাইরের ভাগ কাউকে দেবে না। নিজের উপর রাগ হলো, এত বোকা কেন? ওদের কুবুদ্ধি একটু ধরতে পারেনি। নিহার এবার ভয় হতে লাগলো, যদি সত্যি জুবাইরের কিছু হয়ে যায়, ও কোনোদিন জান্নাত পাবে না, এমনকি জুবাইরকেও পাবে না। কিন্তু ওর তো জুবাকেই লাগবে। কত অপমান করেছে লোকটাকে। নিহা ডুকরে কেঁদে ওঠে। সারাদিন পায়চারি করেছে ঘরের মধ্যে, কিন্তু জুবাইর সারাদিন একবারও বাড়ি আসেনি। নিহার খুব ভয় হচ্ছে, সাথে টেনশন। নামাজে কতবার যে দোয়া করেছে জুবাইরের সুস্থতার জন্য। মসজিদে আজকে অন্য ইমাম নামাজ পড়িয়েছে, জুবাইরের তেলাওয়াতের কণ্ঠ আজ শোনেনি। নিহা এতেই আরও ভেঙে পড়ল। এশার সালাতের পর ড্রয়িং রুমে অপেক্ষা করতে লাগলো জুবাইরের জন্য। সালাত শেষ হওয়ার পরেও জুবাইর মসজিদ থেকে বের হলো না।
ও আজ ইচ্ছে করে ইমামতি করেনি, এখন মসজিদের ভেতরে শুয়ে আছে। আজকে সারাদিন নিহার হেদায়েত চেয়ে দোয়া করেছে। নিহাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারে না। কি করবে ভেবে পায় না জুবায়ের। কিভাবে নিহাকে নিজের কাছে রাখবে, কিভাবে বোঝাবে, কিছুই মাথায় আসে না। তবে নিহা যদি সত্যিই চলে যেতে চায় তাহলে জোর করবে না, কারণ সম্পর্কে যখন মনের ভাঙন হয় তখন হাজার চেয়েও জোড়া লাগানো যায় না। রিয়াজ মসজিদে প্রবেশ করে দেখলেন জুবায়ের শুয়ে আছে, সাদা শার্টে বালু লেগে আছে। রিয়াজ গিয়ে জুবায়েরকে হাত ধরে টেনে বললেন, ওঠো বালুওয়ালা মানুষ। জুবায়ের রিয়াজকে দেখে উঠে বসে। রিয়াজ মোলায়েম কণ্ঠে বলল, আর মন খারাপ করিস না, যা বাড়ি যা। আব্বা আপনাকে প্রথমে বলেছি নিহার কাছ থেকে সম্মতি নিতে, তাহলে এখন এত ঝামেলা হতো না। শোন বোকা ছেলে, সম্পর্কে ঝগড়া না হলে ভালোবাসা বাড়ে না। জুবায়ের কেঁদে ফেলল। রিয়াজকে জড়িয়ে ধরে বলল, আব্বা আমি নিহাকে খুব ভালোবাসি, ও কেন বোঝে না আমায়? একটু সময় দে বাবা, সব ঠিক করে দেবেন আল্লাহ। নিহা বাড়িতে একা, ভয় পাবে, তুই বাড়ি যা। আচ্ছা। জুবায়ের উঠে দাঁড়ালো। রিয়াজ নিজের হাতে সব বালু পরিষ্কার করে দিলেন, বাড়ির গেটের সামনে এনে দিয়ে গেলেন জুবায়েরকে। জুবায়ের রিয়াজকে বলল, আব্বা ভেতরে আসেন, 10টা বাজতে চললো, এখন আর যাওয়ার দরকার নেই, আপনি আজকে থেকে যান এ বাড়ি। না রে বাবা, ও বাড়িতে তোর আম্মা একা, সাবিহা আমাকে ছাড়া থাকতে পারে না, তুই চিন্তা করিস না। রিয়াজ চলে গেলেন। জুবায়ের গেট আটকে ভেতরে গেল। বাসায় ঢুকে মেন দরজা লাগিয়ে সামনে ফিরতে কিছু একটা এসে পড়ল ওর বুকে। ভালো করে দেখলো এটা নিহা। কিছু বলার আগে ওর রুক্ষ শুষ্ক অথর আবদ্ধ হলো নরম ভেজা অথর দ্বারা। আকস্মিক ঘটনায় জুবায়ের থমকে গেল। বেশ কিছুক্ষণ লাগলো স্বাভাবিক হতে। দুই হাতে নিহার মুখটা তুলে ধরে বলল, কি হয়েছে নিহা? আমাকে মাফ করে দিন প্লিজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ক্ষমা চাই আপনার কাছে, প্লিজ মাফ করে দিন। আচ্ছা আগে শান্ত হও। নিহা জুবায়ের বুকের কাছে শার্ট দুই হাতে শক্ত করে টেনে ধরে বলল, আমি আপনার ভাগ কাউকে দেব না, আপনি শুধু আমার, প্লিজ মাফ করে দিন। আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন করব না। নিহু শান্ত হও পাখিটা, এভাবে কেঁদো না প্লিজ, তুমি কাঁদলে আমার ভালো লাগে না। আমাকে ক্ষমা করেছেন? তোমার প্রতি অভিযোগ ছিল না আমার। সারাদিন তাহলে বাসায় আসেননি কেন? নেহা একটু দূরে সরে গেল। জুবায়ের এগিয়ে এসে বলল, ভয়ে ছিলাম, বাসায় এলেই যদি তুমি বলতে আমাকে ছেড়ে চলে যাও। এটা শোনার ক্ষমতা আমার ছিল না, তাই আসিনি। নেহা জুবায়ের দিকে ঘুরে বলল, তুই জানিস আমি কত অপেক্ষা করেছি তোর জন্য, কত টেনশন হয়েছে। আজকে মসজিদে তোর তেলাওয়াত শুনিনি, টেনশন আরও বেড়ে গিয়েছিল। কি ভয়টাই না পেয়েছিলাম। তুই একটু আমাকে নিয়ে ভাবিস না, কথা নেই তোর সাথে। জুবায়ের হাসে, শক্ত করে জড়িয়ে ধরে নিহাকে, নাকটা টেনে দিয়ে বলল, পাগলিটা। নিহা নাক হালকা টেনে বলল, এভাবে আর কখনো উধাও হবে না, ঠিক আছে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জুবা, আজকের দিনটা আমার কাছে বছরের মতো লেগেছে। মাথা তুলে জুবায়ের মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, ভালোবাসি জুবা, খুব ভালোবাসি। জুবায়ের খুব শকড হলো। এতদিন নিহার অবহেলা পেয়েও ধৈর্য ধরেছিল, এই ভেবেছে নিহা একদিন স্বাভাবিক হবে। কত দোয়া করেছে রবের কাছে, ওর দোয়া কবুল হয়ে এতটা মধুময় হবে জুবায়ের ভাবতেই পারেনি। জুবায়েরকে নিরলস দেখেই নিহাই শুরু করলো তাদের মায়াবী মুহূর্তের শুরুটা। জুবায়েরকে গেটের ভেতরে ঢুকিয়ে দিয়ে রিয়াজ বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলেন। রাত হয়ে যাওয়ায় কোনো গাড়ি পেলেন না, তাই হেঁটেই বাড়ি যাবেন। এখন অনেকটা পথই চলে এসেছেন, আর অল্প পথ বাকি আছে। সামনের দিকে এগোতেই চোখের ওপর লাইটের আলো এসে পড়ল। রিয়াজুল শেখ হাত দিয়ে চোখ দুটোকে লাইটের আলোর আড়ালে নেওয়ার চেষ্টা করলেন, দেখতে চাইলেন কে এমন করছে। সামনে এগিয়ে যেতে দেখলেন রাসেল দাঁড়িয়ে আছে। রিয়াজুল শেখ কিছুটা হতভম্ব হলেন। এই সময় এখানে রাসেলকে আশা করেননি তিনি। তার উপর রাস্তাঘাটে মানুষজন একেবারেই নেই। এখন যদি এখানে তাকে মেরে রেখে যায় কেউ বুঝতেও পারবেন না। দিন দিন রাসেলের উত্তাপ যেন বাড়ছে গ্রামে। রিয়াজুল শেখ কিছুটা সাহস নিয়েই রাসেলের পাশ কাটিয়ে চলে যেতে চাইলেন। রাসেল বাধা দিয়ে বলল, কোন সাহসে মাইয়া বিয়া দিলি? রিয়াজ ক্ষোভ নিয়ে বললেন, আমার মেয়ে আমি বিয়ে দিয়েছি, তাতে তোর কি? রাসেল রিয়াজের কলার ধরে বলল, আমার কি মানে? নিহা সুন্দরীরে ওই মোল্লার আগে আমি বিয়ে করতে চাইছি, তুই এই কামটা ঠিক করলি না। তোর মতো নরপশুর কাছে আমি কখনোই আমার মেয়ে বিয়ে দেব না। এর চেয়ে বেশি খুশি হতাম যদি আমার মেয়ে সারা জীবন কুমারী থেকে যেত। তবে আল্লাহর ইশারা ছিল অন্যরকম, তাই তো তিনি নিহা জুবায়েরকে এক করে দিয়েছেন। ওই মোল্লারে বেশি দিন আর পাবি না নিহার পাশে, আমারই পাবি। আল্লাহ ওদের দুজনের সহায় হবেন ইনশাল্লাহ। তুই ওদের দুজনের একটা চুলও বাঁকা করতে পারবি না। দেখ এবার আমি কি করি, যা খুশি কর। রাসেল থেকে নিজেকে ছাড়িয়ে রিয়াজুল শেখ বাড়ি চলে এলেন। তিনি খুব ঘামছেন। সাবিহাকে কথাটা বলল না, না হলে মেয়েটা চিন্তা করবে খুব। তিনি রবের কাছে বারবার ওদের দুজনের সালামতের দোয়া করলেন। সকালে মসজিদ থেকে এসে আবার ঘুম দিয়েছিল জুবায়ের। বেশ বেলা করেই ঘুম ভাঙল এখন। নিহাকে আশেপাশে না দেখে জুবায়ের ঘরের বাইরে এসে দেখল নিহা উঠান ঝাড়ু দিচ্ছে। তার উপর আজ কড়া রোদ উঠেছে। জুবায়ের নিহাকে টেনে ঘরে নিয়ে এলো। নিহা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, নিয়ে এলে কেন? দেখলে না কাজ করছিলাম। তোমাকে এসব করতে কে বলেছে? কেউ বলেনি, আমি নিজ থেকেই করছি।
তোমার এসব করার দরকার নেই। কেন? তোমাকে কাজ করতে দেখলে আমার ভালো লাগে না নিহু। তুমি আমার ঘরের রব্বাতুল বাইত হয়ে থেকো, সব কাজ আমি করে নেব। তো আমি কি করব? তুমি শুধু আমায় ভালোবেসো, আগের নিহু হয়ে যাও, আর কিছু করার প্রয়োজন নেই। আমি যদি তোমাকে ঠিকমতো ভালো না বাসি, যত্ন না করি, তখন তুমি যদি অন্য কাউকে ভালোবাসো, আমার ভালোবাসা সবসময় আমার রজ্জুময়ের জন্যই থাকবে। ভেতরে চলো। নিহা নড়ল না, খুব আহ্লাদী হয়ে উঠল। জুবায়েরের গলা জড়িয়ে ধরে বলল, কোলে করে নিয়ে যা। আমাকে এখন থেকে তুমি করে বলবে, বুঝেছ? তুই করে একদম বলবে না, 100 বার বলবো তুই তুই তুই। এবার কোলে নে। জুবায়ের তাই করলো, বিছানায় বসিয়ে দিল। রোদের তাপে ঘেমে গেছে একদম, ফর্সা মুখটা লাল হয়ে গেছে। জুবায়ের নিহার মুখের ঘাম মুছে দিল, রেস্ট নিতে বলে বেরিয়ে গেছে রুম থেকে। জুবায়ের কোচিং টিউশন ছেড়ে মসজিদের পাশে একটা মুদির দোকান খুলেছে, সাথে চা বিস্কুট বিক্রি করে। ইদানিং একদম ইচ্ছে করে না বউটাকে বাড়িতে একা রেখে অত দূরে কোচিং আর টিউশন করাতে যেতে। তার উপর বউটা এখন আরও প্রেমময়ী হয়ে উঠেছে। এখন তো একদমই কাজ ছাড়া করতে ইচ্ছে করে না। সারাদিন লাফালাফি দাপাদাপি করবে পুরো বাড়ি জুড়ে। নিস্তব্ধ এই বাড়িটা পাগলিটা একাই মাতিয়ে রেখেছে। নিহাকে এখন চোখে হারায় জুবায়ের। দুপুরে দোকান বন্ধ করে মসজিদে ইমামতি করে বাসায় এলো খেতে। ঘরে ঢুকে দেখলো নিহা গাল ফুলিয়ে বসে আছে। জুবায়ের মনটা খচখচ করে। দুষ্টুমি করে কোথাও ব্যথা পেয়ে আহ করলেই জুবায়ের খুব অস্থির হয়ে ওঠে আজকাল। এখন কি হয়েছে মহারানীর, সেটা জানতে হবে। জুবায়ের নিহার সামনে বসে বলল, কি হয়েছে বউটার? কথা বলবি না আমার সাথে? কেন, কি করেছে আমি? তুই আমাকে কোথাও ঘোরাতে নিয়ে যাস না, একটু ভালো না তুই। ভুল হয়ে গেছে। আচ্ছা, নিহু কি বিল দেখতে যাবে? নিহা খুশিতে গদগদ হয়ে বলল, যাব। তাহলে এখন রাগ করে থাকা যাবে না। না না, একদম রাগ করব না। এই তো গুড গার্ল। আচ্ছা জবু, আমরা কোন দিন যাব? কাল বা পরশু? তাই? ইয়ে। ও বাড়িতে জানিয়ে দুজনেই আজ সকাল সকাল বেরিয়ে গেল তাদের প্রথম ট্যুরে। জায়গাটা এখান থেকে বেশি দূরে নয়, বাসে করে গেলে 1 ঘন্টা লাগবে, আবার ক্ষেতের ভেতর দিয়ে গেলে ঘন্টা 2 লাগে। এখানে এসে ভালো একটা হোটেলে রুম বুক করলো। নিহা তো খুশিতে গদগদ। আসার সময় ক্লান্তিতে নেতিয়ে পড়েছিল, এখন যেন চাঙ্গা হয়ে উঠেছে। জুবায়েরকে বারবার বলেছে এখনই একটু ঘুরতে বের হতে। জুবায়ের নিষেধ করে দিয়েছে, তাই এখন গাল ফুলিয়ে আছে। বিকেলের দিকে দুজনে ঘুরতে বের হয়েছে। এই বিলটা খুব সুন্দর, বিলে অনেক শাপলা আছে। নিহা বায়না ধরলো একটা শাপলা ওকে নিয়ে দিতে। জুবায়ের তাই করলো। নিহা খুশিতে জুবায়েরকে জড়িয়ে ধরে। আশেপাশে জায়গাটা অনেক সুন্দর। একটা বেঞ্চে বসলো দুজনেই। নিহা পুরো জায়গাটায় চোখ বুলিয়ে জুবায়েরের দিকে তাকালো। নিহা সবসময় খেয়াল করেছে জুবায়ের প্রায় সাদা শার্ট পরবে, অন্য কোনো কালারের শার্ট তেমন একটা পরে না, পাঞ্জাবিও তেমন একটা পরে না। তবে সাদা শার্টে জুবায়েরকে খুব স্নিগ্ধ লাগে। নিহা কোনো দিকে না তাকিয়ে জুবায়েরের দিকে তাকিয়ে আছে। আগের কথা সবকিছু মনে পড়ল ওর। এই লোকটাকে কুৎসিত বলে কত কথা বলেছে, অথচ আজ একটুও মনে হচ্ছে না লোকটা কুৎসিত। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ জুবায়ের। নিহা আনমনে জুবায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। জুবায়ের মুচকি হাসল, বলল, ভালো লাগছে না? অনেক ভালো লাগছে। বেশ কিছুক্ষণ নীরবতা ছিল। নিহা জুবায়েরের দিকে না তাকিয়ে বলল, জুবা, আমি তোমাকে জান্নাতেও চাই। তুমি আমাকে চাইবে কি জান্নাতে? জুবায়ের অবাক হলো, হঠাৎ এমন কথা বলেছে কেন মেয়েটা? জুবায়ের নিহার থুতনি ধরে বলল, কি হয়েছে তোমার? আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমায় মাফ করে দিও জুবা। এই পাগলি, এসব কথা বলছো কেন এখন? আমি তোমাকে সত্যি ভালোবাসি জুবা। তোমার সাথে এই দুনিয়ার জীবনটাও কম হবে আমার জন্য। আমি তোমাকে অনন্তকালের জন্য চাই। পাগলিটা, আমিও তোমাকে চাই। ওরা সেখান থেকে উঠে একটা রিসোর্টে গিয়ে খেয়ে নিল। তারপর হাঁটতে হাঁটতে বিল পেরিয়ে অনেকটা দূরে চলে এলো। সামনে একটা জঙ্গল, তবে দেখতে খুব সুন্দর লাগছে। নিহা জুবায়েরকে বলল সেখানে যেতে। জুবায়ের নিষেধ করে দিল, কিন্তু নিহা নাছোড়বান্দা, যাবেই যাবে। তাই ভেতরে গেল। একটু গিয়ে চলে আসতে চাইল জুবায়ের। নিহা বলল, শুধু যাই যাই করছো কেন, আরেকটু থাকি না? নিহা, আমার কেন যেন মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে, চলো ফিরে যাই, এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে। নিহা আশেপাশে তাকিয়ে বলল, কেউ তো নেই জুবু, কে ফলো করবে? কিন্তু তাও আমার মনে হচ্ছে। নিহা সামনে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটা বুনো ফুল দেখা যাচ্ছে। নিহা বায়না ধরল ফুলটা নেওয়ার জন্য। জুবায়ের ভাবল ফুলটা নিয়ে ওরা ফিরে যাবে। ফুলটা নেয়ার জন্য দুজন সেদিকে এগিয়ে গেল। ফুল গাছের কাছে গিয়ে বুঝল যতটা কাছে ভেবেছিল গাছটা অনেকটাই ভেতরে। এদিকে খুব নিরিবিলি। একটু ভেতরে থেকে পানির আওয়াজ আসছে। দুজনেই কৌতূহল নিয়ে সেদিকে গেল। গিয়ে মুগ্ধ হলো একটা বিশাল ঝর্ণা। নিচে তাকিয়ে দেখলো বিশাল বড় পানির স্রোত। ওরা সেখানে কিছুক্ষণ তাকিয়ে দেখলো জঙ্গলের ওপারেই আবার হাইওয়ে। এখানে এত সুন্দর জায়গা আছে এটা কেউ জানেই না, নাকি জানে কি জানি না। জুবায়ের নিহার হাত ধরে টেনে নিজের কাছে এনে বলল, নিহা চলো এখান থেকে, আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর গভীর নজর রাখছে। জুবা, আমারও এই মুহূর্তে ফিল হয়েছে এটা, আমাদেরকে কেউ দেখছে, মনে হচ্ছে আমাদের আশেপাশে কেউ আছে। চলো তাড়াতাড়ি।
ওরা 2 কদম সামনে এগোতেই দুজনকেই সামনে থেকে ঘিরে ধরল রাসেলের চালাপেলা সব। জুবায়ের ভয় পেল, নিজের জন্য নয়, নিহার জন্য। নিহার কবজি টেনে ওকে নিজের পেছনে নিয়ে আড়াল করে দিল। রাসেল জুবায়ের দিকে তাকিয়ে বলল, দেখ, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাই ভালোই ভালোই বলছি শরীরে আমগো কাছে দিয়া দে, আর তুই ফুট এইখান থেকে। কখনোই নয়, আমাদের পথ থেকে সরে দাঁড়ান আপনারা, যেতে দিন আমাদের। দেখ, মাথা গরম করিস না, যেটা কইলাম সেটা কর। আমি আপনাদের কথা শুনবো কেন? আমার স্ত্রীকে আপনাদের কাছেই বা দিব কেন? এত ক্যান ক্যান করস কেরে? যা কইতেছি কর, নাইলে তুই তোর জীবন হারাবি। কথাটা বলে রাসেল তার কোমরের গুজা থেকে ছুরি বের করলো। তার সাঙ্গপাঙ্গরাও হাতে ছুরি নিল। নিহা ভয়ে জুবায়ের শার্ট খামচে ধরে। জুবায়ের নিহার হাত শক্ত করে চেপে ধরে। একবার ওদের দিকে তাকালো, আর চোখে জঙ্গলের ওপাশে হাইওয়ের দিকে তাকালো। এখান থেকে পালিয়ে একবার হাইওয়েতে উঠে গেলেই আর কিচ্ছু করতে পারবে না ওরা। তাছাড়া ওদের সাথে এখন লাগতে যাওয়া মানে নিহার সম্মানের ওপর আঘাত হানা। ও একা একজন এতগুলোর সাথে পারবে না, তার উপর সবার হাতে ধারালো ছুরি। জুবায়ের এদের দিকে তাকিয়ে নিহাকে সহ নিয়ে 2 কদম পিছিয়ে দৌড় দিয়েছে। বাকিরাও দৌড় দিয়েছে। এখন জঙ্গলটাকে খুব রহস্যময় এবং মরণ ফাঁদ মনে হচ্ছে। হাইওয়ে যত কাছে দেখা গেছে, আসলে তত কাছে নয়। যত দৌড়ে সেদিকে এগোচ্ছে মনে হচ্ছে হাইওয়ে তত দূরে সরে যাচ্ছে। সন্ধ্যাও নেমে আসছে, চারিদিক অন্ধকার হতে শুরু করেছে। একটা সময় গিয়ে ওদের দলের একজনের ছুরির আঘাতে জুবায়ের মাটিতে পড়ে যায়। নিহা তাড়াতাড়ি জুবায়েরকে ধরে কেঁদে দেয়। আঘাতটা পিঠে লেগেছে। যার আঘাত লেগেছে সে এখনও 6-7 হাত দূরে আছে। সেখান থেকেই পিকে মেরেছে ছুরিটা। বাকিরা এখনও যথেষ্ট দূরে। বোঝা গেল এরা সবাই ট্রেন্ড। জুবায়ের যত দ্রুত সম্ভব উঠে দাঁড়ায় এবং আবার দৌড়াতে শুরু করে। পিঠে অসহ্য ব্যথা হচ্ছে, কিন্তু ও কোনোভাবেই এদেরকে নিহাকে নিয়ে যেতে দেবে না। যদি আজ নিহাকে বাঁচাতে গিয়ে তার মরণ হয় তবে সেটাই হবে। জুবায়ের গতি কমে গেছে, তারপরও চেষ্টা করেছে। এর মধ্যে মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। চোখে ঝাপসা দেখার কারণে বনলতায় পা আটকে ধপাস করেই পড়ে গেছে নিচে। নিহা শব্দ করে কেঁদে ফেলে, জুবায়েরকে জড়িয়ে ধরে। ওদের মধ্যে একজন এসে জুবায়ের বাহুতে ছুরি দিয়ে আঘাত করে। আরেকজন নিহাকে ধরতে আসে। জুবায়ের তাকে আঘাত করা ছুরি দিয়েই নিহাকে ধরতে আসা ছেলেটার হাত এক ঘা বসিয়ে দেয়। আবার উঠে যেতে চায়, অল্প কিছু জায়গায় গিয়ে পড়ে যায়। নিহা খুব করে চায় জুবায়েরকে উঠাতে, কিন্তু পারে না। ওরা এখন কিছুটা দূরে। জুবায়ের নিহার দিকে তাকিয়ে বলল, তুমি পালিয়ে যাও নিহা, এখান থেকে হাইওয়ে আর অল্প দূরে। ওখানে উঠে 4 নম্বর বাসে উঠে পড়ো। বাস তোমাকে শেখ ভিলার সামনেই নামিয়ে দেবে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। নিহা, জেদ করো না পাখিটা, আমি এভাবে আর চলতে পারবো না বেশি সময়। ওরা যে কোনো সময় ধরে ফেলবে, আর তোমাকে। আমার কথাটা শোনো, তুমি যাও পাখিটা। নিহার হেঁচকে উঠে গেছে। জুবায়ের মাথাটা কোলে নিয়ে বসে ওর হাত শক্ত করে ধরে বলল, আমি কিছুতে আপনাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না জুবা। আজকে যদি ওরা আমাদের ধরে ফেলে আর আমি মরে যাই এবং তোমার সম্মানে তারা আঘাত হানে, তাহলে মনে রেখো, কিয়ামতের দিন আমি তোমাকে ক্ষমা করব না। এই দুনিয়াও ক্ষমা করবে না তোমাকে, বিচারের দিনও না। জুবা, নিহা ডুকরে কেঁদে ওঠে। জুবায়ের নিহাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিয়ে বলল, যাও, আল্লাহ যদি চাহেন তো আমাদের আবার দেখা হবে জান্নাতে। নিহা 1 সেকেন্ড সেখানেই জমে বসে রইল। জুবায়ের খুব কষ্টে ধমক দিয়ে বলল, যাও। নিহা জুবায়েরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি জুবা। তারপর ছুট লাগিয়েছে। জুবায়ের ভেজা নয়নে নিহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। পেছনে তাকিয়ে দেখলো ওদের অনেকেই এদিকে চলে এসেছে। জুবায়ের টলমল পায়ে উঠে দাঁড়ালো। পাশ থেকে মোটা একটা গাছের ডাল নিয়ে সামনে পিটিয়ে যাচ্ছে। এর মধ্যে পেছন থেকে একজন ছুরি মেরে দিতেই জুবায়ের মাটিতে লুটিয়ে পড়ে। চোখ দুটো ঝাপসা হয়ে আসে। 2 দিন হতে চলল, এখন পর্যন্ত জুবায়ের কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি ওর লাশটাও পাওয়া যায়নি। পুরো গ্রামে হৈ হৈ রই রই পড়ে গেছে। পুরো গ্রামবাসী যেন খেপেছে। জুবায়ের ইমাম হওয়ায় ব্যাপারটা যেন 2 দিনেই বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে চারিদিকে। জুবায়ের ভার্সিটি থেকেও স্টেপ নিয়েছে। গ্রামের যারা সম্মানিত লোক তারা রাসেলের বাবার কাছে গিয়ে বিচার দিয়েছে। তিনি বললেন, আপনারা যা ইচ্ছা করুন, তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজেই অতিষ্ঠ ওর জ্বালায়, তাই ওকে ক্রসফায়ার, ব্রাশফায়ার যা মন চায় করুন। পুলিশ রাসেলের চেরাপেলাদের মারধর করে তথ্য পেলেও তারা জুবায়েরকে মেরে ফেলেছে। লাশ কোথায় জানতে চাইল, বলল লাশ তারা জঙ্গলে ফেলে রেখে এসেছিল। এখন লাশ কোথায় তারা জানে না। রিয়াজুল শেখ আনমনি সোফায় বসে আছেন। চোখ দুটো ফুলে গেছে। কিছুতে জুবায়ের হাসি মুখটা ভুলতে পারছে না। নিহা তার বাবার কাছে এসে মেঝেতে বসে কোলে মাথা রাখল। রিয়াজ হুশে এলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই নিহা বলল, বাবাই, আমার জুবাকে এনে দাও। আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবাই, প্লিজ আমার জুবাকে এনে দাও। রিয়াজ চোখ বন্ধ করতেই চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। মুখের অবস্থা খুবই খারাপ। সারাদিন জানামাজে বসে দোয়া করে। এরই মধ্যে ফরিদা তার ছেলে মেয়ে দুটোকে নিয়ে উপস্থিত হয়েছে। ফারহাদকে দেখে নিহা তৎক্ষণাৎ নিজেকে পর্দার আড়ালে নিয়ে গেছে। আগে এসব ব্যাপারে উদাসীন ছিল, এজন্য জুবায়ের কত অভিমান করেছে, রাগ দেখিয়েছে, অথচ আজ নিজ থেকে অনুভব করলো নিজেকে পর্দার আড়ালে নেয়ার তাগাদা। বাবার পাশে বসে কাঁধে মাথা রাখল। রিয়াজ মেয়েকে এক পাশ থেকে জড়িয়ে ধরেছে। ফরিদা আইগুই করে এবার বলল,
ভাই বলছিলাম কি, 2 দিন তো হয়ে গেল, জুবাইরের কোনো খোঁজ খবর পেলেন না। আরও কিছুদিন অপেক্ষা করে দেখি, না পেলে তারপর কি করবেন? ফরিদা, আমরা এখনও আশা হারাইনি। আল্লাহর উপর যথেষ্ট আস্থা আছে, তিনি ঠিকই পথ দেখাবেন। মেয়ে তো এখনও অল্প বয়স, এই বয়সেই বিধবা হইল। আরে! নিহা এবার রেগে গেল। সাবিহা নিহার পাশে ছিল। নিহা জোর দিয়ে বলে উঠল, ফুপি, আমার জুবা মরেনি, ওকে পাওয়া যাচ্ছে না। জুবা ঠিক ফিরে আসবে, আমি বিধবা নই। অল্প বয়সে মনে আঘাত পাইছিস তাই এসব বলতেছিস? তুই দেখ, 2 দিন পার হইয়া আরও 1 দিন চলে যাচ্ছে, অথচ এখনও জুবাইর ফিরে এলো না। ও নিজে কিভাবে ফিরে আসবে? আমার সামনেই তো ওরা ওকে ছুরি মেরেছিল 2 বার। তাহলে তো মরে গেছে মনে হয়। 2 বার ছুরি মারলে কেউ বাচ্চা। ফুপি, আর একটা কথা বলবা না তুমি, তাহলে আমি ভুলে যাব তুমি। রিয়াজ নিহাকে ধরে ফেললেন। সাবিহা মেয়েকে এভাবে নেতিয়ে পড়তে দেখে কেঁদে ওঠেন। ফরিদাও কিছুটা ভরকে গেল। নিহাকে ওর রুমে নিয়ে যাওয়া হলো। কিছুতে জ্ঞান ফিরছে না দেখে পরে ডাক্তার ডাকত। তুমি সব সময় সর্বাবস্থায় আমার রৌদ্রময়ী হয়েই থাকবে। নিহা আনমনেই হাসে। জুবাইর যখন মোলায়েম কণ্ঠে রৌদ্রময়ী বলে ডাকত, তখন খুব সুন্দর লাগতো শুনতে। হাতটা নিজের অজান্তে পেটে চলে গেছে। এইখানে ওর জুবার অস্তিত্ব বেড়ে উঠছে। নিহা ভাবতেই পারছে না ও নিজেই মা হতে চলেছে। জুবা শুনলে খুব খুশি হবে, না জানি খুশিতে কি করবে। কত স্বপ্ন ছিল ওর বাচ্চা নিয়ে, বাবুদের নিয়ে এটা করবে ওটা করবে, সারা উঠান জুড়ে ছুটাছুটি করবে। আরও কত শত গল্প আর বায়না ছিল জুবাইরের। উফ, খুব তাড়াতাড়ি ফিরে আসো। নিহা আনমনে এসব ভাবছিল। তারপর হঠাৎ মনে পড়ল জুবাইর আজ 3 দিন ধরে লাপাত্তা। নিহা তখনই ডুকরে কেঁদে ওঠে। মানুষটা জানেও না সে বাবা হতে চলেছে। রাসেলকে পুলিশ ধরেছে, ওকে রিমান্ডে নেওয়া হলো। অনেক মারধর করার পর সেও একই তথ্য দিল, জুবাইরকে তারা মেরে জঙ্গলে ফেলে গিয়েছিল। তারপর আর জানা নেই কি হয়েছে। পুলিশেরা নিজেরাই বুঝতে পারছে না কিভাবে জুবাইর লাপাত্তা হয়ে গেল। ওদের বয়ান শুনে মনে হচ্ছে জুবাইর নিজ থেকে কোথাও যাওয়ার অবস্থায় ছিল না। তাহলে কি অন্য কেউ সরিয়েছে? সরালে কোথায় নিয়ে গেল? একেবারে হাওয়া হয়ে গেছে যেন, কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। ভাই, এইভাবে আর কদিন চলবে? ফরিদার কথায় মুখ তুলে তাকালেন রিয়াজ। কিছুই বললেন না, আবার সামনের দিকে স্থির হয়ে তাকালেন। ফরিদা আবার বলল, 8 মাস হতে চলেছে জুবাইরের মৃত্যুর, তবু আপনারা আশা করে আছেন কিসের আশায়? জুবাইর বেঁচে নেই, এ একটা সত্যি আপনারা কেন মানতে চাইছেন না বলেন তো? নিহা এবং ওর অনাগত সন্তানের দেখভাল কে করবে ভাবেন একবার। তাই ভাবছিলাম কি আমি আমার ফরহাদের জন্য নিহাকে নিতে চাই। রিয়াজ কিছু বললেন না, কি বলবেন সেটাই ভেবে পাচ্ছেন না। ভাইকে চুপ থাকতে দেখে ফরিদা আবার বলল, আমার ফরহাদও চায় নিহাকে বিয়ে করতে, ওর বাচ্চাকেও মেনে নেবে। আপনি যদি চান তাহলে বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। আমি এখন কী বা বলবো বলো, আমার মাথায় কিছুই আসছে না। ভাই, এজন্য বলছি সত্যটা মেনে নিন, ফরহাদের জন্য নিহার বিয়ের ব্যবস্থা করুন। রিয়াজ চুপ করে রইলেন। ফরিদা ভাইকে চুপ থাকতে দেখে বুঝল ভাইয়ের সম্মতি আছে। মুখে কিছু না বললেও মনে মনে আছে। কিছুটা তৃপ্তির ঢেকুর তুলল। এখন শুধু এই মেয়েকে বাগে আনতে হবে, তাহলে রাজ্য রাজকন্যা সব তাদের হাতের মুঠোয়। ফরহাদ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনছিল। মামাকে মৌন সম্মতি দিতে দেখে খুশিতে আটখানা। নিহার রুমের সামনে এসে দেখল জানামাজে বসে আছে, পেটটা অনেকটাই ফুলে গেছে। ফরহাদ আপন মনে বলল, প্রথমে পাইনি তো কি হয়েছে, শেষে তো তোমাকে পাচ্ছি। ওই নিগ্রোর কোনো কিছুই আমি তোমার মাঝে রাখবো না। বিয়েটা হতে দাও, এই বাচ্চা কাচ্চা ঝামেলা কিভাবে দূর করতে হয় সেটা আমার জানা আছে। জানামাজ রেখে উঠে দাঁড়ালো নিহা। শরীরে পানি চলে এসেছে, অনেক ভার লাগে এখন সবকিছু। নিহার কানে এখন একটা কথাই বাজে, এজন্য খুব অনুতপ্ত হয়। যদি এরকমটা না করে মানুষটাকে ভালোবেসে যেত। একদিন দেখবে সত্যি হারিয়ে যাব। আবারও মনে পড়ে গেল কথাটা, চোখ বন্ধ করে নেয়। আজকাল এই কথাটা ওকে তাড়া করে বেড়ায়। শয়নে স্বপনে উঠতে বসতে শুধু এই কথাটাই মনে পড়ে, আর নিজেকে ধিক্কার জানায়। যদি আরেকটু ভালোবাসতে পারতাম, যদি আরেকটু আগলে রাখতে পারতাম। জুবাইরের কেয়ারগুলো খুব মিস করে। ও বুঝে গেছে এই জীবনে ও জুবাইরের মতো আর কাউকে পাবে না। সাবা রুমে আসতেই নিহা স্বাভাবিক হয়ে বসল। এখন ওর প্রেগনেন্সির 9 মাস চলছে। 2 সপ্তাহ পরেই ওর ডেলিভারির ডেট দিয়েছে ডাক্তার। সাবা নিহার দিকে তাকিয়ে খুশি হয়ে বলল, ফাইনালি তুমি আমার ভাবি হচ্ছ। মানে? নিহা হতভম্ব। মানে আর কি, ফরহাদ ভাইয়ার বউ হচ্ছ তুমি? মামাও রাজি? বাবা রাজি মানে? কি সব ফালতু কথা বলছো? এভাবে আর কতদিন থাকবে তুমি? তাই মা আজকে তোমার আর ভাইয়ার বিয়ের কথা বলেছে। মামাও রাজি হয়ে গেছে। গর্ভবতীর সময়কালে বিয়ে হয় না। আরে ওসব শুধু কিতাবেই আছে, বাস্তবে এসব এখন চলে না, অন্তত এই যুগে তো চলেই না। রাগে নিহার শরীর কেঁপে উঠল। ওকে বিয়ে করতে চাচ্ছে ফরহাদ। এটি শুনে যতটা না রেগেছে তার চেয়ে বেশি রেগেছে আল্লাহর বিধানকে তুচ্ছ করায়। রাগের বশে শরীরের সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারল সাবাকে। সাবা বিছানার কোনায় বসা ছিল। নিহার চড়ে বিছানা থেকে পড়ে গেল। নিহা পেট ধরে উঠে দাঁড়ায়, বেরিয়ে বাবার কাছে যায়। ফরহাদ ফরিদা দুজনেই ছিল। নিহা ওর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি আমার বিয়ে ঠিক করেছো লম্পটের সাথে?
রিয়াজ কিছু বলার আগে ফরিদা বলল, হ্যাঁ ঠিক হয়েছে। আর কিসব বলছিস নিহা? ও লম্পট হতে যাবে কেন? কাল বা পরশু ওই তো তোর স্বামী হবে। আপনি হয়তো জানেন না, গর্ভবতীর সময়কালে বিয়ে হয় না। বাকি রইল আপনার ছেলেকে বিয়ে করা। তা আমি কোনোদিনই করছি না। যে ছেলে রাত বেরাতে আমার রুমে ঢুকে আমাকে আমার বাচ্চা নষ্ট করে ওর কাছে যেতে বলে, সে লম্পট ছাড়া আর কি। ফরিদার মুখ থতমত হয়ে গেল। কড়া চোখে ফারহাদের দিকে তাকালেন। সব ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ছেলেটার জন্য সব আবার উল্টে গেছে। একটু সইতে পারছিল না বেয়াদব ছেলেটা। এনেই তো দিচ্ছিলাম, তারপর যা খুশি মন চাই করত, কিন্তু এখন সব শেষ করে দিয়েছে। নিহা ওর বাবাকে বলল, বাবা তোমার যদি আমাকে তোমার বাড়িতে বোঝা মনে হয় তাহলে বলতে পারো, আমি আমার স্বামীর বাড়ি চলে যাব। জুবায়ের এতটাও নিঃস্ব ছিল না, ওর সেভিংসে যা আছে তা দিয়ে আমি চলতে পারবো। নিহা রুমে এসে কাপড় গোছাতে শুরু করেছে। খুব অভিমান হয়েছে বাবার ওপর। সাবিহা এসব দেখে নিহার হাত ধরে বলল, মা তুই আমাকে রেখে যাস না, তাছাড়া এখন তোর একা থাকা ঠিক হবে না। কিছুদিন পরেই তোর ডেলিভারি, কিভাবে কি করবি? আল্লাহ আমার সহায় হবেন, কিন্তু এই বাড়িতে আর না। যেখানে আমাকে তোমরা বোঝা মনে করে একটা লম্পটের ঘাড়ে চাপিয়ে দিতে পারো, সেখানে আমি থাকবো না। সাবিহা কেঁদে দিলেন। রিয়াজ এসে দাঁড়িয়েছেন। তিনি জানেন নিহা এখন শুনবে না কারো কথা, চলেও যাবে। জুবায়েরের মিসিংয়ের পর থেকেই নিহা অনেক বদলে গেছে, একেবারে যেন বাস্তবমুখী হয়ে উঠেছে। রিয়াজ মেয়ের হাত ধরে বললেন, আমাকে ক্ষমা কর মা, আমি সত্যি অনুতপ্ত। যুবাটাকে হারিয়ে শোকে সব ভুলতে বসেছি। কোনো কিছু চিন্তা না করে প্লিজ তুই চলে যাস না। যুবটার ক্ষত এখনো মন থেকে যায়নি। তুই চলে গেলে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। সাবিহা তেতে উঠে বললেন, তাহলে কে বলেছিল আপনাকে ওই বেয়াদবটার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করতে? আপনি জানেন না ফরিদা কেমন? সেখানে মেয়ে বিয়ে দেবার কথা ভাবলেন কি করে? নেহার দিকে তাকিয়ে বলল, চল নিহা, আমিও তোর সাথে যুবুর বাড়ি চলে যাব। থাকুক এরা ভাই বোন দুজন মিলে। বাবাকে মায়ের দিকে করুণ চোখে তাকাতে দেখে নিহা হেসে বলল। বিয়ের এতগুলো বছর পরেও দুজনের মধ্যে এত খুনসুটি ভালোবাসা দেখে নিহা প্রায়ই অবাক হয়। এখনও অবাক না হয়ে পারল না। নিহা জানে তার বাবা মাকে ছাড়া চলতেই পারে না। নিহা আপন মনে জুবায়েরের কথা ভাবল। ওদের সম্পর্কটাও এমন ছিল। জুবায়েরও নিহাকে ছাড়া থাকতে পারত না। যখনই বলতো বাবার বাড়ি যাব, অমনি মুখটা গোমরা করে ফেলত। তারপর যখন হেসে বলতো কিছুক্ষণ থেকে চলে আসব, তখন একটু স্বাভাবিক হতো। জুবায়ের একদম বাবার মতো। তাই তো বাবা সবসময় বলতো, আমার নজরে জুবায়ের চেয়ে দায়িত্বশীল আর কেউ চোখে পড়েনি। নিহারও এখন তাই মনে হয়, সাথে আফসোস। আরেকটু যদি তাকে আগলে রাখা যেত। কিন্তু আজ দুজন কত দূরে। নিহা জানি না জুবায়ের কোথায় আছে, বেঁচে আছে নাকি আল্লাহর মেহমান হয়ে গেছে। দ্রুত হাতে একটা টপ পরে রেডি হয়ে নিল লিলি। তাড়াতাড়ি ডাইনিংয়ে বসে একটা ব্রেড স্লাইস মুখে পুড়ে অল্প জুস খেয়ে বেরিয়ে গেছে। পেছন থেকে লিলির মা আইভি লিলিকে ডেকে বলল, লিলি, ওয়ার আর ইউ গোয়িং ইন সাচ আ হারি? হসপিটাল মম। ছোটখাটো একটা উত্তর দিয়ে বেরিয়ে গেল লিলি। আইভি আর কিছু বলল না, এসে ডাইনিংয়ে বসল। স্বামীর জন্য নাস্তা তৈরিতে মন দিল। হসপিটালে দ্রুত পৌঁছে লিফটে উঠল লিলি। 4th ফ্লোরে এসে থামতেই তাড়াতাড়ি 506 নম্বর রুমে গেল। কেবিনে ঢুকে শান্ত হয়ে গেল লিলি। চেয়ার টেনে সিটের পাশে বসল। সিটে শুয়ে থাকা ব্যক্তিটার হাত নিজের 2 হাতে নিয়ে শক্ত করে চেপে ধরল। এই ব্যক্তিটাকে সে ভালোবাসে, কোনো কারণ ছাড়াই। অথচ একটা বার তার হার্টবিট শুনতে পারেনি লিলি। আনমনেই লোকটার মুখের দিকে তাকালো। লোকটার নাম কি সেটাও জানে না। লিলি ধবধবে সাদা, ইংরেজ মেয়েরা এমনই হয়। অথচ লোকটা কুচকুচে কালো, এজন্যই লোকটাকে এতটা ভালো লাগে। লিলির সবসময় এমন কুচকুচে কালো পুরুষ পছন্দ ছিল, আর সেটাও পেয়ে গেল। এখন ও খুব খুশি, যদিও লোকটার কথাবার্তা চলাফেরা কোনো কিছুই জানে না, জানতে পারেনি আজ পর্যন্ত। লিলির বাবা কলেজের একজন প্রফেসর। কলেজে থেকেই 8 মাস আগে ওর বাবা স্টাডি ট্যুরে গিয়েছিল বাংলাদেশে। সেখানে তারা 2 জন শিক্ষক তাদের দল থেকে বিচ্যুত হয়ে যায়। হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে চলে গিয়েছিল। সেখানেই ওর বাবা এই ছেলেটাকে পেয়েছে। খুব বাজে অবস্থায় ছিল, বিভিন্ন জায়গায় ছুরির আঘাত, মাথায়ও আঘাত ছিল। ওর বাবার বন্ধু সেখানকার পুলিশদের জানাতে চেয়েছিল, কিন্তু ওর বাবাই দেয়নি। ওর বাবার মতে যারা ওকে মেরে এখানে ফেলে গেছে, একবার যদি খবর পায় ওরা আবার ওকে মেরে ফেলতে পারে। সেজন্যই চুপিসারে ওর বাবা এই লোকটাকে নিউ ইয়র্কে নিয়ে এসেছে। ওর বাবার মুখ থেকে সব শুনে একদিন দেখতে এসেছিল। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে লিলি এই লোকটার, তাই এখন প্রতিদিন আসে। বিকেলের দিকে লিলি বাসায় ফিরে আসে। এটা ওর এই 8 মাসের অভ্যাস। সকালবেলা তাড়াহুড়ো করে ছুটে হসপিটালে যাবে আর বিকেলে ফিরে আসবে। মাঝের সময়টা কোমায় পড়ে থাকা সেই পুরুষটার দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। লিলি ফ্রেশ হয়ে বিছানায় গড়িয়ে পড়ে। একটা চিন্তা কাজ করছে ওর মনে। আজকে ডাক্তারের সাথে কথা হয়েছিল। ডাক্তার বলেছে লোকটার যদি জ্ঞান ফিরে, হয়তো আগের সব স্পষ্ট মনে করতে পারবে, অথবা আগের সব কিছু ভুলে যেতে পারে। তাতেই লিলির মন খারাপ হয়ে যায়। লিলি উঠে বসল। মনে মনে ভাবছে, লোকটার জীবনে কোনো নারী ছিল কি যাকে সে খুব ভালোবাসে? না না, কখনোই না। আমি কখনোই তাকে হারাতে পারবো না।
আমাকে কিছু একটা করতেই হবে যাতে তার আগের স্মৃতি কোনোদিন সে ফিরে না পায়। তার নতুন স্মৃতিতে আমি হব তার প্রেয়সী। আর কয়েকদিন পরেই সে তো কোমা থেকে ফিরে আসতে পারে। পিটপিট করে চোখ মেলে তাকালো জুবায়ের। এত আলো পড়ায় ঝট করে চোখ বুজে ফেলল। সারা শরীরে চিনচিন একটা ব্যথা, বিশেষ করে পিঠে। জুবায়ের ধীরে ধীরে চোখ মেলে আবার তাকালো। এবার চোখটা মেলতে পেরেছে, তবে ঝাপসা দেখছে সব। মাথাটা ব্যথা করছে ভীষণ। জুবায়ের নিজের হাত মাথায় নিতে চাইলেই হাতে কিছু টান খেল। হাতটাও চিনচিন করে উঠছে। আস্তে করে হাতটা চোখের সামনে আনতেই দেখল হাতে বিভিন্ন তার নল পেঁচানো। জুবায়ের ভ্রু কুঁচকে ফেলল। রুমটার আশেপাশে চোখ বুলিয়ে তাকালো। এটাকে একটা স্পেশাল কেবিনের মতো লাগছে। কোচকানো ভ্রুটা আরও কুঁচকে ফেলেছে জুবায়ের। এসবের মানে কি? এর মধ্যে একজন বয়স্ক লোক কেবিনে এলো। জুবায়েরকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লোকটা চমকালো, সাথে বিস্মিত হলো। হন্তদন্ত হয়ে বেরিয়ে কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পর সাদা অ্যাপ্রন পরিহিত একজন লোক এলো। জুবায়ের বুঝল সে একজন ডাক্তার। ডাক্তার কিছুক্ষণ ওর চেক আপ করলো। এর মধ্যে কেবিনে এসে উপস্থিত হলো ধবধবে ফর্সা এক নারী। ওর চোখ দুটো ছলছল। জুবায়ের মনে মনে ভাবছে, আমাকে দেখে তার চোখ দুটো ছলছল কেন? সে কি আমার কাছের কেউ? ভাবনার মাঝে ডাক্তারের আওয়াজ কানে এলো। ইংরেজিতে কথা বলতে দেখে জুবায়ের আরও চমকালো। ও তো বাংলাদেশি, বাংলায় কথা বলে, তাহলে এরা ইংলিশে কথা বলছে কেন? জুবায়ের কিছুতেই বুঝতে পারছে না। এরই মধ্যেই ডাক্তার ওর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, ডু ইউ রিমেম্বার এনিথিং? হোয়াটস ইউর নেম? জুবায়ের ঘোরের মধ্যে উত্তর দিল, আমি এখানে কেন? কিভাবে এলাম? সবাই ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ফর্সা মেয়েটা ইতিমধ্যে কেঁদে দিয়েছে। জুবায়ের ওর কান্না দেখে মনে হলো এই কান্না ও আগে দেখেছে। একটা চেহারা ওর সামনে ভাসছে, কিন্তু স্পষ্ট নয়। জুবায়ের চোখ খিচে বন্ধ করে নেয়। একটু পর চোখ খুলে আবার তাকালো। মেয়েটা ওর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। জুবায়ের আনমনে জিজ্ঞেস করল, হোয়াই ইজ শি ক্রাইং? ক্রাইং ফর ইউ? ফর মি? হোয়াই? ইজ শি মাই রিলেটিভ? লিলির বাবা এগিয়ে আসতে লিলিও এগিয়ে এলো। জুবায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, আই এম ইউর ফিয়ান্সে। ডোন্ট ইউ রিমেম্বার এনিথিং? নো, আই ডোন্ট রিমেম্বার এনিথিং। হোয়াটস ইউর নেম? লিলি বলল, ইফ ইউ আর মাই ফিয়ান্সে, হোয়াই ডোন্ট ইউ নো মাই নেম? জুবায়ের প্রশ্ন করল। লিলি থতমত খেয়ে গেল। কি বলবে ভেবে পেল না। তখন ডক্টর এগিয়ে এসে বলল, উই ফিয়ার ইউ মে হ্যাভ লস্ট ইউর মেমোরি ইন অ্যান অ্যাক্সিডেন্ট। হোয়াট হ্যাপেন্ড টু মি? ইউ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, দেন ইউ ওয়ার ইন অ্যান 8-month coma. টুডে ইউর সেন্স আর ব্যাক। সব শুনে জুবায়ের যেন আকাশ থেকে পড়ল। তবে ওর হাতে পায়ে ব্যান্ডেজ দেখে ও এটা মেনে নিল। তাছাড়া ও আগের কিছুই মনে করতে পারছিল না। লিলি আবার জিজ্ঞেস করল, নাও টেল মি হোয়াটস ইউর নেম? জুবায়ের। জুব। লিলি হেসে ফেলল। জুবায়ের অপলক তাকিয়ে রইল সেদিকে। ওর মনে হচ্ছে এই হাসিটাও আগে দেখেছিল। এই নাম, এভাবে কেউ ওকে সংক্ষেপে ডাকত। ওর মস্তিষ্কে বারবার একটা নাম, একটা ফেস ভেসে উঠছে, কিন্তু স্পষ্ট হয়ে আসছে না। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিন ব্যথা। জুবায়ের বুঝতে পারছে না কিছুই। লিলি তো ওর বাগদত্তা, তাহলে এমন মনে হচ্ছে কেন? কোনো কিছু কি বাদ পড়ছে? জুবায়ের এর মনটা ধুক করে ওঠে। হ্যাঁ, কেন যেন মনে হচ্ছে কিছু একটা বাদ পড়েছে, কিছু একটাও ভুলে যাচ্ছে। কিন্তু এটা ভুলে যাওয়া ওর উচিত নয়। মস্তিষ্কে খুব চাপ পড়তেই জুবায়ের 2 হাতে মাথা চেপে ধরে। ডাক্তার নার্সকে তাড়াতাড়ি ইনজেকশন আনতে বলল। নার্স সেটা দিতেই ডাক্তার সেটা জুবায়েরের মধ্যে পুশ করে দিল। কয়েক মিনিটের ব্যবধানে একেবারে শান্ত হয়ে গেছে জুবায়ের। লিলি ভয়ার্ত চোখে তাকিয়ে রইল জুবায়েরের দিকে। ওর মনটা বারবার একটা নাম আওড়াচ্ছে, সেটা হলো জুবু। আকাশে একটা চিকন চাঁদ উঠেছে। লিলি খুব সাবধানে জুবায়েরকে একটা লেকের পারে নিয়ে এলো। ডাক্তার নিষেধ করেছিল, কিন্তু তারপরেও নিয়ে এলো। দুজনেই পা ডুবিয়ে বসেছে। হালকা ঝিরঝিরি বাতাস বইছে। চারিদিকে বিভিন্ন ধরনের বিদেশি ফুলের গাছ। লিলির ব্রাউন কালারের চুলগুলো ছেড়ে বসেছে। জুবায়ের চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। ঝিরিঝিরি বাতাসে গাছ থেকে ফুলগুলো ওদের উপর পড়ল। লিলি একটা ফুল কানে গুজে জুবায়ের দিকে ফিরে বলল, হাউ ডু আই লুক জুবু? জুবায়ের মুচকি হেসে তাকালো, তারপরেই থমকে গেল। ওর মনে হচ্ছে এরকম মুহূর্ত ও আগেও পার করেছে, কিন্তু মনে পড়ছে না। এভাবেই কেউ ওকে জিজ্ঞেস করেছিল, ওর কাঁধে মাথা রেখেছিল, একসাথে চাঁদ দেখেছিল। জুবায়ের আনমনা হয়ে গেল। আবার সে একই অনুভূতি হচ্ছে। একটা নাম, একটা চেহারা ভাষা ভাষা ওর মস্তিষ্কে আসছে, কিন্তু স্পষ্ট নয়। জুবায়ের লিলিকে জিজ্ঞেস করলো, হ্যাভ উই বিন হিয়ার বিফোর? নো, নট এট অল। ওয়াই? হাউ লং উই নো ইচ আদার? লিলি তোতলালো। কোনো রকমে বলল, 2 years. ওহ। জুবায়ের ভাবলো হয়তো এই মুহূর্তগুলো ও আগে লিলির সাথে পার করেছিল। অ্যাক্সিডেন্টের কারণে এমন লাগছে, কিন্তু মনে শান্তি পাচ্ছে না। তাছাড়া লিলি স্পর্শ করলে ওর খুব অস্বস্তি হয়, কেমন যেন এক ধরনের ছটফটানি শুরু হয়। ওর মন বারবার বলে এসব ঠিক হচ্ছে না, এটা সেই নারী নয় যাকে ওর অবচেতন মন খুঁজে চলেছে। জুবায়ের আবার আকাশের দিকে তাকালো, আশেপাশে তাকালো। লিলির দিকে তাকিয়ে থেমে গেল। তাড়াতাড়ি নজর সরিয়ে নিয়েছে।
একটা চাপা অস্বস্তি ওর শিরা উপশিরা জুড়ে ছোটাছুটি করছে। কিছু একটা ঠিক নেই, মনটা বারবার ছটফট করছে, হৃদয়ের গভীর থেকে একটা অস্বস্তিও অনুভব করতে চাইছে, কিন্তু সেই অস্তিত্ব ওর আশেপাশে নেই। শূন্যতা বিরাজ করছে জুবাইরের মন প্রাণ জুড়ে। ওই যে একটা নাম, একটা চেহারা ওকে তাড়া করে বেড়াচ্ছে। জুবাইর খুব করে চাইছে মনে করতে। মস্তিষ্কে চাপ পড়তে দুই হাতে মাথা চেপে ধরে। ওর অবস্থা বেগতিক দেখে লিলি তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে আসে। ওকে সিটে নেওয়া হলো। জুবাইরের তরপানি আরও বেড়ে গেছে। ও খুব ছটফট করতে থাকে। একটা চেহারা ওকে তাড়া করে বেড়াচ্ছে, একটা হাসির শব্দ, একটা কান্নার শব্দ। মনে হচ্ছে এগুলো ও আগেও শুনেছে। মনে হচ্ছে কেউ ওকে ডাকছে। চোখ বন্ধ করার আগে ওর ঝাপসা চোখ দুটোর সামনে একটা হাসি মুখ ভেসে উঠল। জুবাইর যেন স্বস্তি পেল। ঠোঁট দুটো নাড়িয়ে উচ্চারণ করল, নিহু। ঝলমলে একটা সকাল দেখে জুবাইরের বেশ ভালো লাগছে। কালকে ও জ্ঞান হারানোর আগে একটা নাম নিয়েছিল, কিন্তু এখন সেটা আর মনে করতে পারছে না। এরই মধ্যে লিলি এলো। ওর হালচাল জিজ্ঞেস করে খুব ধীরে ধীরে জানতে চাইল, ইয়েস্টারডে ইউ টুক আ নেম, হুজ নেম ডিড ইউ টেক? জুবাইর লিলির দিকে তাকালো। কেন যেন ও স্বস্তি পায় না এই চেহারা দেখলে। চোখ সরিয়ে নিল। কাল জ্ঞান হারানোর আগে একটা চেহারা ওর সামনে ভেসে উঠছিল, তখন খুব স্বস্তি পেয়েছিল। জুবাইর সেটা এখনও ফিল করতে পারে, কিন্তু এখন কিছুই মনে করতে পারছে না। জুবাইর বলল, I can't remember anything now, Lily. You took a name called Nihu. Who is this Nihu? Do you know her? Nihu, I can't remember anything. Forget it. I came to tell you something. জুবাইরের প্রশ্নবোধক চাহনি দেখে লিলি খুশি হয়ে বলল, Tomorrow we are getting married. I am very happy. Finally I get you as a husband. Aren't you happy? যথাসময় আজ লিলি এবং জুবাইরের বিয়ের আয়োজন শুরু হলো। জুবাইরের খুব অস্বস্তি হচ্ছে। ছটফটানি ভাবটা আরও বেড়ে গেছে। বুকের ভেতর একটা চাপা আর্তনাদ। কেন হচ্ছে ও নিজেও জানে না। ওরা তো দুজন দুজনকে 2 বছর ধরে চিনে, তাহলে এমন হবার মানে? জুবাইর বুঝতে পারছে না। ওর বারবার মনে হচ্ছে ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ও ভুলে যাচ্ছে। স্টেজে লিলিকে দেখে জুবাইর এগিয়ে গেল। লিলিকে খুব সুন্দর লাগছে, কিন্তু লিলির সৌন্দর্য জুবাইরের হৃদয় স্পর্শ করতে পারছে না। লিলি লাল একটা গাউন পরেছে, এতে ওকে আরও পুতুলের মতো লাগছে। এখানে সবাই বিয়েতে সাদা গাউন পরে, কিন্তু লিলি কেন লাল পরেছে সেটা ওই ভালো জানে। জুবাইর লিলির দিকে তাকালো। তখনই ভাষা ভাবে একটা চেহারা ওর মস্তিষ্ক জুড়ে বিচরণ করতে লাগলো। জুবাইরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লিলি লজ্জিত হেসে বলল, হোয়াট আর ইউ লুকিং অ্যাট নাও জুব? 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 জুবা? হ্যাঁ, জুবা। এই নামটা খুব পরিচিত মনে হচ্ছে। সেই হাসির শব্দ, খিলখিল হাসির শব্দ জুবাইরের কানে বাজতে লাগলো। ওর মস্তিষ্কে সেই চেহারাটা স্পষ্ট হয়ে উঠেছে। জুবাইর মুখ চেপে বসে পড়ে। উপস্থিত সবাই অবাক হয়, সাথে লিলিও। লিলি ওকে ধরতে আসলেই জুবাইর হাত দেখিয়ে ওকে থামিয়ে দেয়। ওর মস্তিষ্কে এবার সব ক্লিয়ার হয়ে উঠেছে। খুশিতে চোখ পানি চলে এসেছে। ও কিভাবে ভুলে যাচ্ছিল ওর প্রিয়তমার কথা, যার বিচরণ ও হৃদয় সম্পূর্ণ জুড়ে আছে। সেই প্রিয়তমাকে রেখে ও আজ অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছিল। জুবাইর দাঁড়িয়ে যায়, আনমনে বলতে থাকে, নিহা আমি আসছি। নিহু, আমি তোমাকে ভুলতে পারবো না, কখনোই না। ভালোবাসি তোমায় আমার বউটা। লিলি ওকে পেছন থেকে ডাকলো, জুব। কিন্তু জুবাইর আর দাঁড়ায়নি। এক ছুটে বেরিয়ে এসেছে ওদের বাসা থেকে। যদিও এখনও জানে না কিভাবে ফিরবে ওদের সাহায্য ছাড়াই, তবে ওর বিশ্বাস ও ঠিক ফিরে যাবে নিহার কাছে। জায়নামাজে বসে কোরআন পড়ছিল নিহা। সামনের রুম থেকে হালকা চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। নিহা কোরআন রেখে উঠে দাঁড়ায়। ওর 9 মাস চলছে এখন, আর 2 সপ্তাহ পর ডেলিভারির ডেট দিয়েছে ডাক্তার। এখন চলতে বেশ সমস্যা হয়। যদি জুবাইরটা থাকতো। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল নিহা। খুব ধীরে ধীরে হেঁটে রুম থেকে বের হলো। বসা রুমের আসতেই দেখলো ওর বাবা মা কাকে যেন ঘিরে দাঁড়িয়ে আছে। নিহা কিছুটা কাছাকাছি গিয়ে রিয়াজকে জিজ্ঞেস করলো, বাবাই তোমরা কাকে ঘিরে দাঁড়িয়ে আছো? কে এসেছে এত সকালে? রিয়াজ সরে দাঁড়ালেন। নিহা সামনের মানুষটাকে দেখে থমকে গেল। নিজের অজান্তেই ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো সেই মানুষটার কাছাকাছি। সাবিহা নিজেও কিছুটা সরে দাঁড়ালেন। নিহা কাছাকাছি এসে লোকটার গালে হাত রাখলো। অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, জুবা। জুবাইরের খুব স্বস্তি লাগলো নিহার জুবা ডাক শুনে। এই ডাকটাই যেন ওর অশান্ত মন শান্ত করে দিয়েছে। নিহাকে ও ভালোবাসে জানত, কিন্তু এতটা ভালোবাসে সেটা এখন অনুভব করল। জুবাইরের চোখ ছলছল করছে। নিহার কপালে নিজের ঠোঁটের স্পর্শ দিল। নিহা জাপটে ধরল জুবাইরকে। এতগুলো দিন পর প্রিয়তম ফিরে আসবে নিহা আশাই করেনি। নিহা জুবাইরকে ছেড়ে দাঁড়ালো। ওর চোখ মুখ কুঁচকে গেছে। জুবাইরের বাম কাঁধের শার্ট খামচে ধরে ডান হাত পেটে নিহা আস্তে আস্তে নিচে পড়ে যেতে লাগলো। জুবাইর হতভম্ব। নিহার কি হলো বুঝতে পারছে না। সাবিহা এগিয়ে এসে নিহাকে ধরল। জুবাইরের দিকে তাকিয়ে বলল, জুবু, নিহার লেবার পেন উঠেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। রিয়াজ তাড়াতাড়ি সিএনজি ডাকতে লাগলেন। নিহা হাত বাড়িয়ে জুবাইরকে ছুঁতে চাইছে। ওর ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি, কিন্তু চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। খুশিতে নাকি প্রসব বেদনায়, সেটা নিহা জুবাইর কেউই বুঝতে পারছে না। সিএনজিতে ওঠার পর নিহা জুবাইরের বুকের সাথে মিশে গেল।
যদি আজ বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় তাহলে হয়তো আর এই বুকে মাথা রাখা হবে না। সেসব ভেবে নিহা এই মুহূর্তটায় জুবাইরের সাথে লেপ্টে আছে। এতদিন মনটা অশান্ত ছিল, আজ শান্ত হলো প্রিয়তম স্বামীর একটু স্পর্শ পেয়ে। সবাই হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে দেখল লিলি এবং ওর বাবাকে জুবাইরের দিকে এগিয়ে আসতে। ওদেরকে জুবাইরের সাথে কথা বলতে দেখে রিয়াজ এগিয়ে এলেন। জুবাইরের কাঁধে হাত রেখে বললেন, এরা কারা জুবু? আব্বা, ওনারাই আমার চিকিৎসা নিয়েছিলেন। 8 মাস আমি কোমায় ছিলাম, সেই সময়টার সমস্ত খরচ ওরা বহন করেছে। রিয়াজ বিস্মিত হলেন। জুবাইরকে নিজের দিকে ফিরিয়ে বললেন, তুই এতদিন কই ছিলি? সকালে নিহা চলে আসে জিজ্ঞেস করতে পারেনি। নিউ ইয়র্কে ছিলাম আব্বা, ওনারা নিয়ে গিয়েছিলেন আমাকে। অতঃপর জুবাইর সব খুলে বলল রিয়াজকে। সব শুনে রিয়াজ কিছুক্ষণ হতবুদ্ধি হয়েছিল। এরপরেই জুবাইরকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। জুবু জানে সে রিয়াজের হৃদয়ের কতটা কাছের, তাই এত মমতাবোধ ওর প্রতি ওর শ্রদ্ধেয় চাচার। জুবাইর নিজেও আবেগে আপ্লুত হয়ে গেল। চাচা চাচির কাছ থেকে বাবা মায়ের ভালোবাসা পাওয়া এটা জানাতার বিষয় নয়, এটা আল্লাহর অশেষ নিয়ামত। আল্লাহ ওকে এমন চাচা চাচি দান করেছেন। লিলি জুবাইরকে জানতে চাইল ওনারা কারা। জুবাইর বলল, ওনারা ওর চাচা চাচি, সাথে শ্বশুর শাশুড়ি। জুবাইরের সবকিছু মনে পড়ার পর যখন লিলিদের বাসা থেকে বেরিয়ে চলে এসেছে তখন লিলিও ওর পেছনে এসেছিল। ওর হাত ধরে কেঁদে বলছে ওকে খুব ভালোবাসে। জুবাইর যেন ওকে ফিরিয়ে না দেয়। জুবাইর তখন সব বলল ওর বিয়ে হয়েছে, বউ আছে। লিলি তখনও মানতে নারাজ ছিল। লিলির যুক্তি হলো 8 মাস বউয়ের কাছে ছিল না, এতদিন হয়তো ভুলে গেছে এবং অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। কিন্তু জুবাইর খুব কনফিডেন্সের সাথে বলেছিল নিহা কখনোই এমন কিছু করতে পারে না। 8 মাস তো অনেক কম। 8 বছর পার হলেও নিহা ওর অপেক্ষায় কাটিয়ে দেবে। তাই লিলি জেদ নিয়েই জুবাইরের সাথে এসেছে নিহাকে দেখতে। যদি নিহা জুবাইরকে ফিরিয়ে দেয় তাহলে জুবাইরকে ওর সাথে নিউ ইয়র্কে ফিরে যেতে হবে এবং ওকে বিয়ে করতে হবে। এই শর্ত মেনেই জুবাইর এসেছে। কিছুক্ষণ পর নার্স একটা মেয়ে বাবুকে তোয়ালেতে পেঁচিয়ে জুবাইরের কোলে দিয়ে গেল। জুবাইর খুশিতে কেঁদে দিয়েছে। পুরো মুখে অসংখ্য চুমু দিচ্ছে, তো আবার বুকে জড়িয়ে নিচ্ছে। বাবুটার প্রতি খুব বেশি মায়া লাগছে, কারণ তাদের গুরুত্বপূর্ণ সময়টাতে মা মেয়েকে কেয়ার করতে পারেনি জুবাইর। লিলি এগিয়ে এসে বাবুকে কোলে নিল। ওর খুব কষ্ট হচ্ছে, কারণ জুবাইরকে ছেড়ে যেতে হবে। বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, জুব, ক্যান আই মেক আ রিকোয়েস্ট ইফ ইউ ডোন্ট মাইন্ড? ইয়েস, অফ কোর্স। I love you so much, but we did not have to stay together. Please don't forget me. লিলি কেঁদে ফেলেছে। জুবাইর কি বলবে ভেবে পেল না। লিলি কান্না আটকে বলল, I'm requesting you to name your daughter Lily. Please, Jub, this is my last request. I promise you, I will name my daughter Lily. Can I see your lucky wife? Yeah, sure. ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়ে জুবাইর লিলিকে নিহার কেবিনে নিয়ে গেল। নিহা চোখ বন্ধ করে শুয়েছিল। লিলি নিহাকে দেখে বেশ চমকালো। লিলি ভেবেছিল জুবাইরের এর স্ত্রী এতটা রূপবতী হবে না, কিন্তু নিহাকে দেখে ওর নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। এত রূপবতী কেন এই মেয়ে? তাই তো জুবাইর স্মৃতি হারানোর পরেও ভুলতে পারেনি। জুবাইর চেয়ার টেনে নিহার সিটের পাশে বসল। বাবু এখনো লিলির কোলে। জুবাইর আলতো করে হাত রাখল নিহার কপালে। নিহা চোখ মেলে তাকালো। জুবাইরকে দেখে মুচকে হাসলো। জুবাইর নিহাকে বলল, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কে? জুবাইর লিলির দিকে ইশারা করলো। লিলিকে দেখে বেশ অবাক হলো। ওকে বাংলাদেশি মনে হচ্ছে না। জুবাইরের এই মেয়ে কই পেল? তাহলে কি জুবাইর বিয়ে করেছে? নিহা রেগে তাকালো জুবাইরের দিকে। জুবাইর কিউট এবং ইনোসেন্ট ফেস বানিয়ে বসে আছে। ওদের কাণ্ড দেখে লিলি আনমনে হেসে দিল। নিহার পাশে বসে বলল, রিল্যাক্স, আই হ্যাভ নো রিলেশনশিপ উইথ হিম। নিহা শান্ত হয়ে লিলির দিকে তাকালো। লিলি বাচ্চার কপালে চুমু দিয়ে নিহার পাশে শুয়ে দিয়ে বলল, ইউ আর ভেরি লাকি টু হ্যাভ আ হাজব্যান্ড লাইক জুব। If you want to know about me, ask Jubair who I am. I pray that you will always be happy. লিলি উঠে দাঁড়ায়। এক পলক জুবাইরের দিকে তাকালো। চোখের কোণে পানি জমেছে। আর কিছু না বলে বেরিয়ে এসেছে। নিহা লিলির যাওয়ার দিকে তাকিয়ে রইল। জুবাইরের দিকে তাকিয়ে বলল, জুবা, ওকে কাঁদছিল কেন? আমার খুব খারাপ লেগেছে। আমার ব্যবহারে কি কষ্ট পেয়েছে? না, তাহলে কাঁদলো কেন? জুবাইর নিহাকে সংক্ষেপে সব বলল। সব শুনে নিহা চুপ হয়ে গেল। জুবাইরের দিকে তাকিয়ে রইল পলকহীন। জুবাইর নিহার কপালে চুমু দিয়ে বলল, কি দেখছো? ভালোবাসি জুবা, আমিও ভালোবাসি তোমায়। জানো, আমি ভেবেছি তুমি আর কোনো দিন আসবে না, তাই বাবুকে নিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সবাই আমাকে কত কথা শুনিয়েছে জানো। ফারহাদ আমাকে অনেক বাজে প্রস্তাব দিয়েছিল, আমাকে বিয়ে করতে চেয়েছিল। সেদিনে আমি তোমার বাড়িতে চলে যেতে চেয়েছি, পরে বাবাই সব ঠিক করে দিয়েছে। জুবাইর নিহাকে নিজের সাথে জড়িয়ে ধরে। আলাদা একটা প্রশান্তি কাজ করছে। নিহা রাগ দেখানোর ভান করে বলল, ছাড়ো আমাকে, এখন তো পিরিত দেখাতে হবে না। ঠিকই তো বিয়ে করতে গিয়েছিলে, আর আমি কিনা দেবদাসী হয়ে ঘুরছিলাম। জুবাইর ফিক করে হেসে দিল। নিহা আবারও বলল, এবার থেকে আমরা মা মেয়ে মিলে তোকে ডাবল জ্বালাবো, দেখি তুই কি করিস। জুবাইর হেসে বলল, জো হুকুম রানী সাহেবা। নিহা ভাতের প্লেট নিয়ে সারা উঠান দৌড়ালো।
না, মেয়েটা কিছুতেই খাবে না। একদম হয়রান হয়ে গেছে নিহা। মেয়েটা এত যে দুষ্টু হয়েছে কথাই শুনে না, সারাদিন লাফালাফি দাপাদাপি করবে। দেখে মনে হয় নিহার আপডেট ভার্সন। জুবাইরকে ঢুকতে দেখে ছোট্ট মেয়েটা আবার দৌড় দিয়েছে। নিহা জুবাইরকে দেখেনি, ভয়ে বলল, লিলি মামনি দৌড় দিও না, পরে ব্যথা পাবে। জুবাইর লিলিকে কোলে তুলে নিল। নিহার কাছে এসে বলল, কি হয়েছে বউটা, এত ক্লান্ত কেন? তোমার মেয়ে বেশ দুষ্টু হয়েছে, খাবার নিয়ে সারা উঠান দৌড়িয়ে ছাড়লো আমাকে। যেমন মা তেমন মেয়ে, জুবাইর ফিসফিস করেই বলল। কিন্তু নিহা শুনে ফেলেছে, রেগে বলল, কি বললে? কই কিছু না তো। আমি বলেছি আমার মেয়ে আমার মতো হয়েছে। নিহা হাসল। জুবাইর এক পাশ থেকে জড়িয়ে ধরে নিহাকে। ওর পাগলামি এখনো যায়নি, এখনো আগের মতোই পাগলামি করে। ওদের দুষ্টু মিষ্টি খুনসুটি আর একটু বাড়িয়ে দিতে ওদের ছোট্ট মেয়ে লিলিও যোগ দিয়েছে। দুপুরে বাপ মেয়ে দুজনে পুকুরে নেমেছে গোসল করতে। নেমে দাপাদাপি শুরু করেছে। নিহাও এলো, সিঁড়িতে বসে দুজনকে দেখছে। বাপ মেয়ে দুটোর দুষ্টুমি দেখতে বেশ লাগে। গোসল শেষে জুবাইর মসজিদে গেল। নিহা সালাতে দাঁড়িয়েছে দেখে 2 বছরের লিলিও মায়ের সাথে সালাতে দাঁড়িয়েছে। একটু পর পর মায়ের দিকে তাকাচ্ছে। ওর মা ঠোঁট নাড়ছে দেখে লিলিও ঠোঁট নাড়ছে। মাকে রুকু করতে দেখে লিলিও অনুরূপ করছে। সালাম ফিরিয়ে নিহা লিলিকে জড়িয়ে ধরে। লিলির এই আচরণগুলো ওকে খুব আনন্দ দেয়। মনে হয় এই অনুভূতিটা পৃথিবীর সবচেয়ে বেস্ট অনুভূতি। আজও আকাশে চিকন চাঁদ উঠেছে। আগে দুজন এসে এই পুকুর পাড়ে জ্যোৎস্না বিলাস করত, এখন ওদের সাথে ওদের পুচকিটা যোগ দিয়েছে। বাবা মায়ের সাথে ছোট্ট লিলিও জ্যোৎস্না বিলাস করে। কখনো কখনো হাত পা ছড়িয়ে বাবা মায়ের কোলে শুয়ে থাকে। ওর কাণ্ড দেখে যখন বাবা মা দুজনেই হাসে তখন লিলির খুব ভালো লাগে। আজ লিলি বাবার কাঁধে বসে আছে। ওর মায়ের দিকে তাকিয়ে দেখলো চুল ছেড়ে দিয়েছে। মায়ের দেখা দেখি লিলিও তার কাঁধ সমান চুল ছেড়ে দিয়েছে। মাকে কানের পাশে ফুল গুছতে দেখে লিলি বাবার কাঁধ থেকে নেমে গেল। একটা ফুল নিয়ে মায়ের মতোই কানের পাশে ফুল গুজেছে। নিহা জুবাইয়ের দিকে ফিরে বলল, আমাকে কেমন লাগছে জুবা, আমার রৌদ্রময়ী। লিলিও বাবার পাশে বসে বলল, বাবাই আমাতে তেমন লাগতে। নিহা জুবাইয়ের দুজনেই হেসে দিল। মেয়েকে দুজনের মাঝে বসিয়ে বলল, পাকা বুড়ি লাগছে। লিলি গাল ফুলিয়ে ফেলেছে। গাল ফুলিয়ে বলল, মামামতে রৌদ্রময়ী লাগতে আর আমাতে পাতা বুলি লাগতে না। নিহা জুবাইর দুজনের দিকে তাকিয়ে হেসে ওঠে। লিলি গালটা আরো ফুলিয়ে ফেলেছে। বাবাই মামাম একদম ভালো না, শুধু হাসে, কথাই বলবো না। মনে মনে এসব ভাবছিল লিলি। জুবাইর লিলিকে কোলে নিয়ে বলল, তোমার নাম কি মামনি? লিলি। লিলি অর্থ কি জানো? তি বাবাই, পদ্মফুল। তোমাকে দেখে স্নিগ্ধ পদ্মফুলের মতো লাগছে। লিলি খুশি হয়ে যায়। বাবার মুখে প্রশংসা শুনতে লিলির খুব ভালো লাগে। 2 হাতে বাবাকে জড়িয়ে ধরে। নিহা মুচকি হাসে। জুবাইরের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকায়। মনে মনে রবের দরবারে হাজার শুকরিয়া জানালো ওকে এত সুখী করার জন্য।